গল্প শান্তি সমাবেশ। লেখনীতে সাইয়ারা খান। অন্তিম পর্ব। সময় নাকি পৃথিবীর সবচেয়ে বড় ঔষধ। যত সময় যাবে, যত গভীর ঘাই হোক না কেন, তা শুকিয়ে যাবে। কিন্তু সাফারাতের ক্ষেত্রে তা হলো উল্টো। ছেলেটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। রাত বিরাতে সেই বীভৎস স্বপ্নটা দেখত, যেখানে দেখা যেত হিজল গাছটার নিচে তার রুহা শুয়ে আছে। পাগল সাফারাত রাত হলেই পালিয়ে যেত বাসা থেকে। ওর মা ছেলেকে দেখতে রুমে যেতেই দেখেন সাফারাত নেই। বার কয়েক রাত বলে ডাকলেও সাড়া পাওয়া যায় না। বিচলিত হয়ে যখন চিৎকার চেঁচামেচি শুরু করেন, তখনই রুম থেকে শোয়েব মির্জাও বেরিয়ে এলো। না, সাফারাত নেই। সারা বাড়িতে তার অস্তিত্ব নেই। ভয় পেয়ে যান শোয়েব মির্জা। ছেলেটা তার ঠিক নেই। বড্ড অনুশোচনায় ভুগেন তিনি। সেদিন যখন সাফারাতকে বাসায় আনা হলো, তখন সে পাগলের মতো বাবার পা ধরে কাঁদে। আব্বু, আব্বু, আমার বার্ড একা ছিল না। আমার বাচ্চা ছিল ওর পেটে। আব্বু, আমার সন্তান ছিল। আমার আর রুহার সন্তান ছিল ওর পেটে। ও কোথায় আব্বু? ওকে এনে দাও। আর কোনোদিন কিছু চাইব না। সত্যি বলছি। আমার কলিজাটার পেটে আমার বাচ্চা আব্বু। ও আম্মু বলো না আব্বুকে। শোয়েব মির্জা থ হয়ে দাঁড়িয়ে থাকেন। কি বলে এটা তার ছেলে? ওই মেয়ের পেটে কি না তার বংশের রক্ত? ঢুক দিলেন তিনি। ওই পেটে লাথি মেরাই তো তিনি মেয়েটাকে ফেলেছিলেন রাস্তায়। দাঁড়িয়ে থাকতে পারে না শোয়েব মির্জা। ধপ করে বসে পড়েন ছেলের পাশে, তার বুকেও খুবই সূক্ষ্ম কিছু একটা বিঁধেছিল, যা ছিল লোকচক্ষু আড়াল। সেই থেকে শোয়েব মির্জা কিছুটা বিচলিত ছেলে নিয়ে। ইদানিং পাগলামি বেশি করে। ছেলেকে না পেয়ে তার স্ত্রী জ্ঞান হারায়। শোয়েব মির্জা শক্ত করে তাকে বুকে চেপে ধরে। চোখ তারও জ্বালা করছে। চিন্তায় ঘাম তারও ছুটেছে। বুয়াদের কাছে প্রিয়তমাকে রেখে ছেলের খোঁজে ছুটেন শোয়েব মির্জা। মানুষ লাগিয়েও যখন কাজ হলো না, তখন কিছু একটা ভেবে তিনি যান ওই জঙ্গলটায়। তার ধারণা ঠিক। ওখানেই মাটি খুঁড়ে খুঁড়ে সাফারাত রাখছে। রুহা, জান আমার। বের হও। পালাতে হবে না কলিজা। উঠো। আমার বাবু খাবে। জান না, তুমি পালাতে হবে। আব্বুর লোক এলে আমাকে ধরে ফেলবে তো। বের হও। শোয়েব মির্জার বা চোখ গলিয়ে এক ফোঁটা অনুতাপ পড়ল। তার ছেলেটা যে আর সুস্থ নেই তা তিনি বুঝেন। মাটি খুঁড়ে গর্তের ভেতর মুখ দিয়ে ডেকেই চলছে সে। পা চালিয়ে এসে ছেলেকে ঝাপটে ধরেন তিনি। এক পলক বাবাকে দেখেই জ্ঞান হারায় সাফারাত। অতঃপর কিছু ঠিক হলো না। সাফারাত হয়ে উঠল বদ্ধ পাগল। একরাতে মায়ের কাছে এসে চুপ করে ডাকতে লাগলো। ওর মা ধরফরিয়ে উঠতেই সাফারাত বলে, আম্মু, আমি পালাচ্ছি, তুমি ভয় পেও না, তোমাকেও নিয়ে যাব। চলো, দরজাটা খুলে দাও। ফ্যাল ফ্যাল করে ছেলেকে দেখেন তিনি। আজকাল তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সুঠাম দেহের লম্বাটে স্বাস্থ্যবান পুরুষটা তখন পাগল। রাত বিরাতে পালায় সে। সবাই জন্য দিন বদলে ভিন্ন দিনের সূচনা হলেও সাফারাত আটকে ছিল সেই কালো রাতে। শিকল পরানো অবস্থায়ও শুধু কাঁদতো আর বলতে থাকতো, আমাকে ছাড়ো। আম্মু, আম্মু, আমি রুহা অপেক্ষা করছে। পালাতে হবে আমাদের। এক প্রকার বাধ্য হয়েই ছেলেকে পুনরায় কানাডা পাঠায় শোয়েব মির্জা। দেশে শুধু তাকে শিকল পরিয়ে রাখা হতো। ওখানেই পরবর্তীতে তার চিকিৎসা চলে। আদৌ সে সম্পূর্ণ সুস্থ কি না জানা নেই কারো। ছেলের শোকে শোকাহত ওর মা অসুস্থ হয়ে পড়েন। শোয়েব মির্জা চেয়েও কিছু করতে পারেন না। তার ভালোবাসার মানুষটা অভিমান করে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কত রাত অসুস্থ স্ত্রীর পা ধরে শুয়ে থাকতেন তিনি, তার ইয়াত্তা নেই। ভালোবাসা তার ছেলের ছিনিয়ে নিলেও নিজ ভালোবাসা, এত বছর যার সাথে সংসার করলেন, তার নিকট হতে এহেন আচরণ যখন কুরে খাচ্ছিল শোয়েব মির্জাকে, তখনই হয়তো জীবনের সবচেয়ে বড় শাস্তিটা তিনি পেয়েছিলেন। সাফারাতের মা ছেলের অপেক্ষায় সদর দরজায় বসে থাকতেন। কি মনে করে বারবার ছেলের রুমে যেতেন। গ্যাছানো রুমটা আবার গুছাতেন। কাঁদতেন। বছর গড়াতেই কান্নাটাও থেমে যায় তার। পাথরে পরিণত হন তিনি। এমপির বউ যে কিনা স্বামীর অসুবিধা হবে বলে বাবার বাড়ি যেতেন না, সেই তখন সংসার নিয়ে উদাসীন। বুয়াদের দখলে তার শখের রান্নাঘর, অথচ শোয়েব মির্জা কখনো বউয়ের রান্না খেতে পারেন না। আভিজাত্য তার সর্বাঙ্গে, সেই শখের নারীটাই একদিন ছেড়ে চলে গেল শোয়েব মির্জাকে। মৃত্যুর রাতটায় স্বামীর বুকেই ছিলেন। সকালে তো শোয়েব মির্জা বুঝলই না তার প্রিয়তমা যে তাকে ছেড়ে গিয়েছেন।
যখন আদর করে ডাকলেন, সোনা পাখি উঠবে না, রাতকে আজ ভিডিও কলে দেখা যাবে। পাখি তখনই যখন হাতটা গালে রাখেন শোয়েব মির্জা খেয়াল করেন গালটা ঠান্ডা। না শুধু ঠান্ডা না, বরং বরফের খণ্ড। যা বুঝার তিনি বুঝেন, তবে মন মানে না। বুকে চেপে ধরেন প্রাণহীন দেহটাকে। কাঁদেন না, অধিক শোকে তখন পাথর তিনি। সারা মুখে চুমু খেয়ে ডাকেন, বউ। সারা আসে না। তিনি আদর মিশ্রিত কণ্ঠে পুনরায় ডাকেন, সোনা পাখি আমি ভয় পাচ্ছি। দেখো তোমার শোয়েব কিন্তু ভয় পাচ্ছে। উঠো না, প্লিজ এমনটা করো না। আমার ভয় হচ্ছে। তার ভয়টা কমাতে তার প্রিয়তমা তার উষ্ণ বুকে মুখ লাগালো না। না সাড়া দিল। একসময় যখন তিনি লাশটা কোলে নিয়ে বের হন, তিনি বুয়ারা সহ সবাই আঁতকে উঠে। শোয়েব মির্জা ধীর কণ্ঠে শুধায়, ও চলে গিয়েছে? মাহিন মাহিন মিয়া হতভম্ব হয়ে তাকিয়ে বলেন, জজি স্যার, ওকে কি করব? কথায় রাখবো? ও চলে গিয়েছে আমাকে একা রেখে। দেখো কতটা রাগ তার আমার প্রতি। কথা হয়েছিল গত রাতে। আমি বললাম সব ঠিক করে দিব। সুযোগটাই দিল না। তার কাছ থেকে ছাড়ানো গেল না তার প্রিয়তমাকে। ডাক্তার আনা হলো। হসপিটালের রিপোর্ট হতে জানা গেল দীর্ঘ বছর পর পুনরায় সন্তান সম্ভবা ছিলেন শোয়েব মির্জার স্ত্রী। এই তো 2.5 মাসের একটা ভ্রূণ ছিল তার মাঝে। খবরটা যখন শোয়েব মির্জা জানলেন, ভাঙলেন ঠিক তখন। প্রকৃতি কি বদলা নিল? নিলই তো। ভয়ঙ্কর রকমের প্রতিশোধ নিল এই প্রকৃতি। বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে মাটিতে খালি পায়ে হেঁটে বাড়ির পেছনে আসেন শোয়েব মির্জা। কবরটার কাছে গিয়ে বসে মাথা এলিয়ে দেন পায়ের দিকে। এরপর মাঝখানে তার কানে বাজে, কেউ তাকে আদো আদো বলুতে ডাকছে, আব্বু। হ্যাঁ, তার এবং স্ত্রীর দ্বিতীয় সন্তান ডাকতো থাকে। কানে শুনেন শোয়েব মির্জা। আচ্ছা, তার প্রিয়তমা কি জানতো এই খবর? জানলে না খুশিতে পাগল হয়ে কাঁদতেন। ভেবে পান না শোয়েব মির্জা, দ্বিতীয় বাবা বাবা সুখটা এই মধ্যে বয়সে কেমনটা অনুভূতির জোয়ার আনত। শাস্তির কি কিছু বাকি ছিল, নাকি সবটা প্রকৃতি ফেরত দিল? ঘুম ভাঙতেই ঠিক নিজের শক্ত হাতটা কারো নরম হাতের মুঠোয় পেল পূর্ণ। অসুস্থ, ক্লান্ত শরীরটা আজ অনেকক্ষণ ঘুমিয়েছে। চোখ মেলতেও কষ্ট হলো কিছুটা। বার কয়েক চোখ ঝাপটাতেই রেটিনায় ভেসে উঠে কারো সিগ্ধ কান্নামাখা চোখ। নারীটির নজরও তার দিকেই। পূর্ণর ঠোঁটে তখন অদৃশ্য হাসি। সচরাচর হাসা হয় না তার অনেক বছর ধরে, কিন্তু তার পূর্ণময়ীটাকে পাওয়ার পর থেকেই তার প্রাণ খুলে হাসতে মন চায়। মন চায় বুকের ভেতর পুরে রাখতে এই নরম তুলতুলে নারীটিকে। এই নারীর চোখের পানিও যেন তার ভালো লাগে। ভালো লাগাটা অদ্ভুত। এই যেমন ভালো লাগে পরক্ষণেই বুকে বিঁধে। নিজের ভালো হাতটা দিয়ে মৃত্তিকার গাল ছুঁয়ে দিতেই মৃত্তিকা ঝাঁপিয়ে পড়ে তার বুকে। একবার আবারও সেই হাউমাউ কান্না। পূর্ণ থমকে যায় কিয়ঙ্কাল। তার জন্য কাঁদে তার পূর্ণমায়ী। ভালো হাতটা মৃত্তিকার পিঠে রাখল সে। থামানোর ভঙ্গিতে হাত বুলালো। কণ্ঠ তার আজ বড্ড নরম শুনালো। কাঁদে না মৃত্যু। আমি ঠিক আছি। দেখি, তাকান আমার দিকে। মৃত্তিকা তাকায় না। তার কান্না বাড়ে ঠিক যেমন ছোট বাচ্চাদের কান্নার সময় আদর দিলে কান্না বাড়ে। পূর্ণ দীর্ঘশ্বাস ফেলে এবার কণ্ঠটা গম্ভীর কণ্ঠে বলল, মৃত্যু, থামতে বলেছি আপনাকে। কেন কাঁদছেন? ঠিক আছি তো আমি। গম্ভীর কণ্ঠে কথাগুলো বললেও আদুরে হাত বুলাচ্ছে সে মৃত্তিকার পিঠে। মৃত্তিকা থামল, তবে সময় নিয়ে। হিচকি তুলছে সে বারবার। বুকে মুখ গুজে রেখেছে। পূর্ণ ও ভালো হাতটা দিয়ে তাকে আদর দিচ্ছে। ভেবে পায় না পূর্ণ, কেউ এতটা আদর পাগল কিভাবে হয়। এই যে মৃত্তিকার বাবা অসুস্থ, কিন্তু না, মৃত্তিকা আদর খেলো বাবা থেকে। এখন পূর্ণর এক কাঁধে আঘাত, তাতে কি সে পূর্ণর ভালো হাতে আদর খাচ্ছে। মিনিট 15 লাগলো তার ঠিক হতে। মুখটা তুলেই নাক টেনে নিয়ে চোখ রাখলো কাঁধের উপর। জিজ্ঞেস করল, অনেক ব্যথা? না। আমি জানি ব্যথা করছে। আচ্ছা করছে। পূর্ণর এহেন খামখেয়ালি উত্তর ভালো লাগে না মৃত্তিকার। সে নত মস্তিষ্কে জিজ্ঞেস করল, ফ্রেশ হবেন না? হব, বলেই উঠতে নেয় পূর্ণ। কাউচে শোয়াতে কিছুটা পিঠে ব্যথা করছে, তবে ঘুম ভালো হয়েছে তার। ভরটা মৃত্তিকার কাঁধে দিয়ে উঠতে নিলেই মৃত্তিকা ধপ করে কাউচে বসে পড়ল। পূর্ণ হাসল দুর্বদ্ধ। তার ভর সামলাতে শিখেনি এখনো তার পূর্ণমায়ী। মৃত্তিকা লজ্জাই পেল কিছুটা। এটা কি হলো? পুনরায় উঠে সে পূর্ণকে সাপোর্ট দিল।
ওয়াশরুমে নিয়ে ফ্রেশ হতে সাহায্য করে। পূর্ণর আঘাতটা ডান কাঁধে হওয়াতে সে ব্রাশ বা হাতে করতে নেয়, কিন্তু কাজটা কষ্টকর। মৃত্তিকা নিজ হাতে তাকে ব্রাশ করিয়ে দিয়ে নিজে মুখটাও ধুয়ে দেয়। রুমে এনে মুখটা মুছাতে মুছাতে আফসোসের সহিত বলল, গতকাল কষ্ট হয়েছে অনেক, তাই না? ততটাও না। আব্বু হেল্প করেছিল। ও। দরজায় নক হতেই মৃত্তিকা উত্তর করে, কে? এসো। আপা, আমি। মিঠির কণ্ঠ পেতেই মৃত্তিকা দরজা খুলে দেয়। সকালেই ওর বাবা ওর রুমে চলে গিয়েছেন। মেয়ে আর জামাইকে একটু স্পেস দেয়া দরকার। মিঠিকে দেখেই প্রশ্ন ছুড়ে মৃত্তিকা, আব্বু উঠেছে? না। দুলাভাই এর নাস্তা দিতে বলেছিল মামা। তার ঔষধ আছে নাকি? আর ডাক্তার আসবে ড্রেসিং করাতে। তাই নাস্তা করে নিলে ভালো হতো। মৃন্ম হাওলাদার ভোরেই মিঠির মাকে সবটা বলে রেখেছিলেন, তাই সবটা গুছিয়েই মিঠিকে দিয়ে ডাক পাঠায়। মিঠি ভেতরে এক পলক পূর্ণকে দেখে নিয়ে বলল, রুমে নিয়ে আয়। সাথে এক গ্লাস গরম দুধ আনিস তো। আচ্ছা, বলেই মিঠি চলে যায়। রুমে ঢুকে বিছানায় হেলান দিয়ে পূর্ণকে বসাতে সাহায্য করে। পূর্ণ চোখ ঘুরিয়ে রুমটা দেখে বলল, আব্বু আজ আমার জন্য এতটা কষ্ট পেল মৃত্যু। এখনো শান্তি নেই। আমি এসে তার রুম আর মেয়ে দুটোতেই ভাগ বসিয়ে বসে আছি। শুয়ে আছেন। কথাটা বলেই মৃত্তিকা ওর পাশে বসে এক হাত পূর্ণর গালে রেখে বলে, আল্লাহ চেয়েছেন তাই এমনটা হয়েছে। এটা আপনার বুলি না। তোতা পাখি না আপনি। বাবার বুলি বলছেন। মৃত্তিকা হাসল একটু। পূর্ণর কাঁধের দিকে দৃষ্টিপাত করে আলতো হাতে একটু স্পর্শ করে বলল, আমার কষ্ট হয় আব্বুকে আপনাকে এভাবে দেখলে। পূর্ণ কিছু বলার আগেই দরজায় ঠক ঠক হলো। মৃত্তিকা উঠে ট্রেটা নিয়ে নিজেই পূর্ণর মুখে খাবার তুলে দিল। পূর্ণ খেতে খেতে বলল, আপনার হাতের বিরিয়ানি। একটুও না। ডক্টর বলেছে লাইট খাবার খেতে। পূর্ণ কথা বাড়ায় না। মেনে তার মৃত্যুর কথা। দুধ পুরোটা খাইয়ে দিয়ে পূর্ণর মুখ মুছে দেয় মৃত্তিকা। গায়ে চাদর টেনে দিয়ে বলল, আব্বুকে দেখে আসি। পূর্ণ মাথা নাড়ে। মৃত্তিকা অনেকটা সাহস সঞ্চার করে পূর্ণর ডান হাতটা মুঠোয় পুরে একটা চুমু খেয়ে বলল, জলদি সুস্থ হন এমপি সাহেব। পূর্ণ থ হয়ে বসে থাকে। মৃত্তিকা ততক্ষণে চলে গিয়েছে। এমপি সাহেব ডাকটা অন্য রকম লাগে পূর্ণর কাছে। গতকাল থেকে অনেকেই তাকে এই নামে ডেকেছে, তবে মৃত্তিকার মুখ থেকে ডাকটা অদ্ভুত সুন্দর শোনালো। একদম ভিন্ন। বাবাকেও আজ নিজ হাতে খাইয়েছে মৃত্তিকা। সে মনে মনে ভেবে নিয়েছে আপাতত পূর্ণ আর সেই এখানেই থাকবে। তাহলেই তো হলো। বাবা আর পূর্ণকে একসাথে পাবেও। কিন্তু ওর আশায় গুড়ে বালি ঢেলে ওর শ্বশুর শাশুড়ি হাজির ছেলের শ্বশুর বাড়ি। পূর্ণ সহজ গলায় বাবা মাকে উদ্দেশ্য করে বলল, শ্বশুর বাড়ি আমার। যখন খুশি তখন আসতে পারি। বউয়ের টানে আর কি, কিন্তু তোমরা কেন টপকালা এই সাত সকালে? বাবা ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, সকালে দেখি তোমার রুম খালি। এসেছো ভালো কথা। বলে কয় আসে না মানুষ। চিন্তা হয় না আমাদের। ওর মা আবার এসব বিষয়ে নিরুত্তাপ। সে মৃন্ম হাওলাদারের হাল হকিকত জিজ্ঞেস করছেন। তার ছেলের প্রাণ বাঁচাতেই তো এই অবস্থা তার। তারা পূর্ণকে নিতে চাইলেই পূর্ণ বলে উঠল, দেখো আমার দরকার বউ। আব্বুর দরকার মেয়ে। তাই আমি এখানেই আছি। বউয়ের কাছে। খবরদার আব্বু ঘরজামাই ভাববে না আমাকে। ফোঁস করে শ্বাস ছাড়েন পূর্ণর বাবা। শ্বশুর বাড়ি ঢেরা গেড়ে এখন বলে সে কি না ঘরজামাই না। আশ্চর্য। সবাইকে অবাক করে দিয়ে মৃত্তিকাদের বাসায় বিকেল নাগাদ উপস্থিত হয় সাফারাত মির্জা। মৃত্তিকা অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা নিয়ে তৃতীয়বার দেখা এই লোকের সাথে তার। আগের দুবারের সাক্ষাৎগুলো মোটেই শোভনীয় ছিল না। পূর্ণর কাছ থেকে কম করা কথা অশুনেনিও। সাফারাত মৃদু হেসে সালাম জানিয়েই বলল, পূর্ণকে দেখতে এসেছি। মৃত্তিকা রুমে ঢুকার জায়গা দিল। পূর্ণ তখন ঘুমাচ্ছে। ঘন্টা 2-1 হবে তার ঘুমের। গালি গায়ে কাঁধে সাদা ব্যান্ডেজ বাঁধা। সাফারাত ঠিক ওর পাশে বসে মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে তা সরিয়ে নেয়। মৃত্তিকার দিকে না তাকিয়েই বলে, কেমন আছে এখনো? মৃত্তিকা যেন কথা বলার ভাষা পায় না। মৃন্ম হাওলাদার আগন্তুক ব্যক্তিকে দেখেই এই রুমে আসেন। সাফারাত তাকে দেখেই সালাম জানিয়ে নিজের পরিচয় দিয়ে। মৃন্ম হাওলাদার সালামের জবাব দিয়ে বেশ স্বাভাবিকভাবেই আলাপ চালায় ওর সাথে। মৃত্তিকা কিছুটা না বরং বেশ অবাক হয়ে সেদিকেই তাকিয়ে আছে।
ওর বাবার সাথে কি খাতির সাফারাত নামক লোকটার। ওদের কথার মাঝে পূর্ণ জেগে উঠে। নিজের পাশে সাফারাতকে দেখেই কিছুটা আশ্চর্য হয়। মুখে বিরক্ত ভাব ফুটিয়ে জিজ্ঞেস করে, কি চাই? আমার শ্বশুর বাড়ি এটা। যে না সেই কেন এসে দই জমাস? সাফারাত হেসে পূর্ণর কথার প্রত্যুত্তরে বলল, কি করব বল, মৃত্তিকার একটা বোন থাকলে না হয় তাকে বিয়ে করে নিতাম। তখন আমারও শ্বশুর বাড়ি হতো এটা। পূর্ণ এবার ঝাঁঝালো গলায় বলে উঠল, কেন এসেছিস? আমার খোঁজ নিতে? নেয়া শেষ, বিদায় হ। মৃন্ম হাওলাদার ওদের কিছু না বলে হাবলার মতো দাঁড়িয়ে থাকা তার মেয়েকে উদ্দেশ্য করে বলেন, আম্মা, মিঠির মাকে দিয়ে বিকেলের নাস্তা রুমে পাঠাতে বলুন। মৃত্তিকা আবুলের মতো চলে গেল বাবার কথা শুনে। মন্ম হাওলাদার পূর্ণর দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, নিউজ দেখা উচিত তোমার পূর্ণ। তার দরকার নেই আব্বু। স্বয়ং সাংবাদিক সামনে বসা। কথাটা সাফারাতের দিকেই তাকিয়ে বলেও। সাফারাত বাঁকা হাসে তাতে। সরস গলায় জানায়, নিউজে রেকর্ডিং ছড়িয়ে দেয়া হয়েছে। মুহূর্তেই ভাইরাল। পূর্ণ চোখ বুজে নিল। ধ্বংস তো মাত্র শুরুর পথে। মহাপ্রলয় ঘটাবে এবার পূর্ণ। ওই দিন যখন নির্বাচনের আগে শোয়েব মির্জা সাফারাতকে দিয়ে টাকায় টাকা সহ বিভিন্ন কিছু অফার করে নির্বাচন থেকে হাটে দাঁড়াতে, তার সকল কথাই রেকর্ড করা হয়েছিল পূর্ণর ফোনে। বুদ্ধিটা ছিল সাফারাতের। আজ ঠিক নির্বাচনের পরদিন তা ভাইরাল। যদিও পরিকল্পনা হিসেবে কথা ছিল ওটা ঠিক নির্বাচনের আগ মুহূর্তে করা হবে, কিন্তু শোয়েব মির্জার হামলার কারণে তা কারো স্মরণে ছিল না। মিঠি দরজায় টোকা দিতেই সকলে ওর দিকে তাকায়। আর্ষ্টতা নিয়েই মিঠি বলে, আপা দুলাভাইকে ফ্রেশ করাবে। সবাই বুঝে উঠে ড্রয়িং রুমে পা বাড়ায়। পূর্ণ তখনও বিছানায় বসে। তার মস্তিষ্ক তাকে ভিন্ন কিছু জানান দিচ্ছে। সবাই বের হতেই মৃত্তিকা রুমে এসে পূর্ণকে ধরে উঠায়। ফ্রেশ হতেই সবাই খেতে বসে। মৃত্তিকা ওর বাবাকে সবটা গুছিয়ে দিয়ে সুপ পূর্ণর মুখে তুলে তুলে খাওয়াচ্ছে। নির্লিপ্ততা পূর্ণও খাচ্ছে এবং আলাপ চালিয়ে যাচ্ছে। মৃন্ম হাওলাদার সন্তুষ্ট হলেন মেয়ের উপর। এটাই চেয়েছিলেন তিনি। তার মেয়েটা তাকে ছাড়াও একজনকে আঁকড়ে ধরুক, ভরসার স্থান হোক। বাবার বুক থেকে সরে পূর্ণর বুকে শান্তি খুঁজুক। সকলের মুখেই শোয়েব মির্জা নিয়ে বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে। হওয়ারই কথা। তিনি যে হেডমাস্টারকে টাকা দিয়ে দমিয়ে রেখেছিলেন তাও জনসম্মুখে উপস্থিত। জনগণ যেন খোলবলিয়ে উঠেছে। এত বছর যাকে এতটা মেনে চলল তার এহেন রূপ জনগণ সহসা মনে নেয়নি। বিভিন্ন সংবাদে তাকে নিয়ে তর্কবিতর্ক শুরু হয়েছিল। শোয়েব মির্জা সংসদ সদস্যও ছিলেন, যা হতে তাকে অতিসম্প্রতি বহিষ্কার করা হবে শোনা যাচ্ছে। এত সবে নির্বিকার সাফারাত। শোয়েব মির্জা একদম চুপ করে আছেন। এর কারণ জানা নেই কারো। মাহিন মিয়া সারাদিন চেষ্টা করলেও তার স্যারের সাথে কথা বলার সুবিধা করতে পারলেন না। রাত তখন 8টা। শোয়েব মির্জা আবার সময়নিষ্ঠ মানুষ। বউ তার সব সময় এশার নামাজের পরপরই খাবার বেড়ে দিতেন। সেই অভ্যাস এখনো ভুলেননি তিনি, হয়তো কোনোদিন ভুলবেনও না। নির্বিকারভাবে সালাতটা রুমেই আদায় করে বের হলেন। আজ মসজিদে গেলে নিশ্চিত কেউ তাকে ছেড়ে কথা বলবে না। যদি ক্ষমতা তার হাতে থাকতো তাহলে হয়তো ব্যাপারটা ভিন্ন হতো। খাবার টেবিলে তাকে আসতে দেখেই কাজের বুয়া চটজলদি সবটা গুছিয়ে দিলেন। মাহিন মিয়া তখনও ঠাই দাঁড়িয়ে তার স্যার পাশে। কি বলবেন তা সুবিধা এখনো করতে পারছেন না। শোয়েব মির্জা খাওয়া শেষে যখন টিস্যুতে মুখ মুছলেন তখন মাহিন মিয়া ধিমি স্বরে ডাকলেন, স্যার। বাঘ যখন এক পা পিছনে নেয় তখন সকলের বোঝা উচিত ওই বাঘ 4 পা এগিয়ে এসেই থাবাটা বসাবে। মাহিন মিয়ার যেন ঘাম ঝরছে এই ঠান্ডার মধ্যে। সাফারাত রুম থেকে বের হতে হতেই বাবার কথাগুলো শুনেছে। মনে মনে আওড়ায় সাফারাত, বাঘের বাচ্চা বাঘই হয়। আমি ঠিক এক আহত বাঘ যে কিনা শিকারকে খুবলে খাওয়ার অপেক্ষায়। বেশ শান্ত এবং ঠান্ডা পরিবেশ বিরাজমান রইল মির্জা বাড়িতে। সাফারাত খেয়ে উঠে যেতেই শোয়েব মির্জা বাড়ি ত্যাগ করলেন। একাই গাড়িটা নিয়ে আজ বের হয়েছেন। তার প্রিয় নারীটির পানে পিপাসিত তার হৃদয়। এই হৃদয়ের তৃষ্ণা মেটাতে এখন তার প্রিয়তমার দিদার পাওয়া দুষ্কর, কিন্তু একতরফা কথা তো বলা যাবে সেটাই ঠের। নিজ বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে বাবার গাড়িটা যেতে দেখল সাফারাত। তাচ্ছিল্যের হাসি হেসে বলে উঠল,
তুমি তো একতরফা হলেও নিজের স্ত্রীর সাথে কথা বলো বাবা, কিন্তু হতভাগা আমি। জানি না কোথায় আছে আমার স্ত্রী, সন্তান। পূর্ণ মৃত্তিকার পূর্ণদের বাড়ি ফিরেছে আজ প্রায় 2 দিন। পূর্ণর ক্ষত অনেকটা শুকিয়ে গিয়েছে। তবুও তার বউ চাই। চাই মানে চাই। একদম বাড়াবাড়ি রকমের চাওয়া যাকে বলে। এই যে সেবা পাওয়ার নাম করে পানিটা পর্যন্ত সে বউয়ের হাতে খাবে। ওর বাবা যদি আবার এতে বউ পাগলা বলে তাহলে সে রেগেমেগে উঠে। 2-4টা কথা বাবাকে শোনাতেও পিছুপা হয় না সে। খাটে বসে বসে পা দুলিয়ে দুলিয়ে কিছু একটা ভেবে যাচ্ছে পূর্ণ। ভাব গম্ভীর্যপূর্ণ, যেন সে খুবই চিন্তিত। তার এই চিন্তার অবশ্য কারণ দুটি। এক, তার আজকে একটা সমাবেশে যেতে হবে। ছাত্র রাজনীতির সাথে সম্পর্কযুক্ত সেটা। এমপি হয়ে নিজ গোড়া ভুলার ছেলে আবার পূর্ণ নয়। অন্য চিন্তা হলো তার বউ নেই তার কাছে। কথায় তার পূর্ণময়ী। ওর ভাবনার মাঝেই মৃত্তিকা শাড়ির আঁচলটা কোমরে গুজে হাঁটা দিল ওয়াশরুমে। পূর্ণ টের পেল মৃত্তিকা গিজার অন করছে। পূর্ণকে গোসল করাবে এখন সে। বাঁকা হাসে পূর্ণ। চোখে তার দুষ্টামির আনাগোনা। গোসল সে মোটেও একা করবে না। মৃত্তিকাকে ও ভিজিয়ে ছাড়বে। মৃত্তিকা ওকে নিয়ে ওয়াশরুমে ঢুকতেই রোজকার ন্যায় তাই ঘটল। মুখে বিরক্তি ভাবটা আবার মৃত্তিকার আসে না। পূর্ণটার প্রতি তার কোনোদিনই বিরক্তি আসে না। মানুষ কি নিজের অস্তিত্বের উপর বিরক্ত হয়? না তো। তাহলে মৃত্তিকা কিভাবে তার পূর্ণ নামক অস্তিত্বের উপর বিরক্ত হবে? এ কি আদৌ সম্ভব? ভরা মজলিস। চারদিকে জনসমাগম। মাইকে কেউ একজন বার্তা দিচ্ছে। জানান দিচ্ছে নবনির্বাচিত এমপি সাহেবের উপস্থিতি। পূর্ণ আহত তা বুঝার দুঃসাধ্য। পরনে তার সাদা ধবধবে পাঞ্জাবি, পায়জামা, গায়ে একটা কালো শাল পেঁচিয়ে রাখা। মুখ জুড়ে তার গম্ভীর্য ভাব। চুলের গোছানো ভঙ্গিটাও যেন বেশ ভিন্ন। একদম আলাদা। হাঁটার ধাঁচটাই তার আলাদা। জনগণ যেন তাতেই মুগ্ধ হয়। বেশ ঠাটবাট বজায় রেখে স্টেজমুখী হল পূর্ণ। ভদ্রতার সহিত সালাম জানিয়ে সে বেশ সংক্ষিপ্ত এক ভাষণ প্রদান করল। জনগণের মাঝে হো হুল্লোড় বাড়ল। পূর্ণর এই গুণটা কারো মাঝে দেখা যায় না। সে সর্বদা সংক্ষিপ্ত আলোচনা করবে। ওই সকল নেতাদের মতো না যারা ঘন্টার পর ঘন্টা ভাষণ দিবে অথচ কাজের বেলায় ঠনঠনাঠন। পূর্ণ, কথা কম কাজ বেশি, এই মন্ত্রে বিশ্বাসী। জনগণের নিকট তা প্রমাণিতও হয়েছে বেশ কয়েকবার। স্টেজ থেকে নেমেই পূর্ণ পার্টি অফিসে যায়। এদিকে আজ মিছিল হবে জয়ের, তবে পূর্ণ যেতে পারবে না। শাহজাহান খান তাকে তলব করেছে। কারণটা জানা নেই। তবে পূর্ণকে অবাক করে দিয়ে তার ফোনে কল এলো মৃত্তিকার। হাসি মুখে কলটা রিসিভ করতেই মৃত্তিকা বলে উঠল, আপনার জন্য বিয়ের প্রস্তাব এসেছে পূর্ণ। শাহজাহান খানের ছোট মেয়ের জন্য। ডালা সহ বাসায় এসেছে। পাত্র আপনি। চলে আসুন শীঘ্রই। পূর্ণ থমকে যায় কিয়ংকাল। কিছুটা অতীত চোখে ফুটে। মৃত্তিকা কতবার বলেছে অনুষ্ঠানটা বড় করে করতে, তবে সময় সুযোগের অভাবেই তা করা হলো না। এই অভিমানীর অভিমান কিভাবে ভাঙাবে পূর্ণ? সে তো পারে না এসব। পূর্ণ বিবাহিত। মাস কয়েক পরই তাদের বর্ষর রিসিপশনও হওয়ার কথা, কিন্তু আপাতত সবাই তা কিছুটা ভুলার পথে। শাহজাহান খানের এহেন হঠাৎ আগমনে সবাই ভড়কেছে। পূর্ণর মা ওনার সামনে যায়নি। ওর বাবাই কথা বলেছেন টুকটাক। তার কথার প্রেক্ষিতেই বুঝা গিয়েছে সে পূর্ণর সাথে তার ছোট মেয়ে বিয়ে দিতে চান। এই কথা মৃত্তিকা শুনেছে শাশুড়ির সাথে কিচেনে কাজ করতে গিয়ে। এমনিতে শান্ত শিষ্ট ভদ্র মৃত্তিকার মাথায় যেন ধপ করে আগুন ধরে যায়। ওর কথা একটাই, পূর্ণকে বারংবার মৃত্তিকা বলেছে ঘটা করে সবাইকে জানাতে, কিন্তু না, পূর্ণ মহাশয় ব্যস্ত। এবার নে ব্যস্ততার ঠেলা। রাগের মাঝেই তখন পূর্ণকে কল দিয়ে কথাটা বলেই ফোনটা ধপ করে রাখল। ওর মা এক পলক মৃত্তিকাকে দেখে বুয়াকে দিয়ে স্বামীকে ডাকালো। পূর্ণর বাবার মৃত্তিকার রাগে টলমল চোখ দেখেই মায়া লাগলো, কিন্তু এহেন পরিস্থিতিতে কিছুটা বলতেও পারলেন না। তাদের দ্বারা যতটুকু সম্ভব আপ্যায়ন করা হলো। শাহজাহান খান চায়ের কাপে চুমুক বসাতেই লক্ষ্য করলেন কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে পূর্ণ। শীতের মধ্যেও ছেলেটা ঘেমে একাকার। সাদা পাঞ্জাবিটা তার গায়ে লেপ্টে আছে। শাহজাহান খান কিছু বলার আগেই পূর্ণ সালাম জানিয়ে বলে উঠল, আমি বিবাহিত আঙ্কেল, কয়েক মাস আগেই অনেক কষ্টে বিয়ে করেছি। পূর্ণ নীরব বোমটা মারতেই প্রায় মিনিট খানিক সবটা নিস্তব্ধতায় ঘিরে গেল।
শাহজাহান খান সময় নিলেন সবটা হজম করতে। পরিস্থিতি বুঝার চেষ্টা চালালেন। পূর্ণর নজর তখন এদিক ওদিক। তার পূর্ণ মইটা কথায়। শাহজাহান খান পরিস্থিতি সামলে উঠতে চায়ের কাপে পুনরায় চুমুক বসিয়ে শান্তভাবে তাকালেন তার আনা ডালার দিকে। যথেষ্ট ঠান্ডা মেজাজের মানুষ তিনি। ঠোঁটের ভাঁজে হাসি ফুটিয়ে পূর্ণকে উদ্দেশ্য করে বসতে বললেন। পূর্ণ দম ফেলে বরাবর সামনে বসল। শাহজাহান খান এদিক ওদিক কথা না টেনে হাসি মুখেই বললেন, দেরি করে ফেললাম তাহলে। তোমার মতো একজন ছেলে হাতছাড়া হয়ে গেল। দুঃখিত আপনাদের এমন অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলার জন্য। আজ তাহলে উঠি। সময়টা ভিন্ন হলে পূর্ণ নিশ্চিত তাকে বসতে বলতো। কিছুটা সময় নিয়ে আরো আপ্যায়ন করত, কিন্তু এই মুহূর্তে তা করা হলো না। পূর্ণর মনে হলো শাহজাহান খানের এই মুহূর্তে প্রস্থান করাটাই উত্তম। উঠে দাঁড়িয়ে তাকে ভদ্রতার সহিত পূর্ণর বাবা কিছুটা কথা বলে ব্যাপারটা হালকা করে নিল। তাকে বিদায় দেওয়ার পরই পূর্ণ অস্থির হয়ে রুমে দৌড়ে গেল কিছুটা। পেছনে ওর বাবা হেসে ওর মাকে বলে উঠল, এবার পাগলা ঘোড়ায় লাগাম টানবে আমার ছেলের বউ। রুমে ঢুকতেই তা ফাঁকা পেল পূর্ণ। অস্থির হয়ে এদিক ওদিক খুঁজতে খুঁজতে ডাকল, মৃত্যু, মৃত্যু কোথায়? বের হন। কেউ বের হয় না। পূর্ণ এবার দরজা আটকে বারান্দায় তাকালো। না, নেই। কথাই বা যাবে? ফোন হাতে নিতে গেলেই খেয়াল করলো পর্দাটা কিছুটা আগোছালো। ঢিল মেরে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলেই পা বাড়ালো পর্দার নিকট। কোন কথা না বলে এক টানে পর্দা সরিয়ে টেনে বের করলো মৃত্তিকাকে। কথা বলার সুযোগটাও দিল না। দুই হাতে চেপে ধরল নিজের বুকের সাথে, একদমে বলতে লাগলো, মাফ চাইছি। মাফ করে দিন আপনার পূর্ণকে। আমার পূর্ণময়ী। সরি না। আর কাউকে সুযোগ দিব না। মৃত্তিকা চুপ করে রইল। পূর্ণ তখন অনবরত ওর মাথায় আর হাতে চুমু খেয়ে যাচ্ছে। একটু পর যখন মৃত্তিকার থুতনিটা তুলল তখনই নজরে এলো কান্নারত চোখনয়। বুকে ধনুকের আঘাতের ন্যায় ব্যথা অনুভব করল পূর্ণ। মৃত্তিকা মাথাটা নামিয়ে নিতেই পূর্ণ চুমু খায় তার ভেজা গালে। রানেই মৃত্তিকার মুখে। পূর্ণ যখন পুনরায় কিছু বলতে নিবে তখনই মৃত্তিকা বলে উঠল, আর সরি বলতে হবে না। আপনার দোষ নেই আমি জানি। কিন্তু আমার কষ্ট হচ্ছিল তাই কান্না পেয়েছিল। এখন কি কান্না পায়? না, সত্যি। থু। পূর্ণ এবার মৃত্তিকাকে ছেড়ে দিল। কণ্ঠে দুষ্টামি ঢেলে বলল, এবার আমাকে ফ্রেশ হতে সাহায্য করুন। মৃত্তিকা কিছু বলল না। পূর্ণকে ফ্রেশ করাতে সে কখনোই বিরক্ত হয় না। ওকে নিয়ে ওয়াশরুমে ঢুকতেই গলা শোনা গেল মৃন্ম হাওলাদারের। পূর্ণ ভ্রু কুঁচকে মৃত্তিকাকে দেখতেই মাথা নামিয়ে নিয়ে মিনমিন করে বলল, আব্বুকে কল দিয়ে কেঁদেছিলাম আর বলেছিলাম আপনার বিয়ের প্রস্তাব এসেছে। অতঃপর পূর্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, আগে আমাকে ফ্রেশ করিয়ে দিন, এরপর শ্বশুর আব্বুকে সবটা বলবো। সময় গড়িয়ে আজ অনেক দিন। দায়িত্ব নামক জিনিসটা হাড়ে হাড়ে টের পাচ্ছে পূর্ণ। ইদানিং মৃত্তিকাকেও ততটা সময় দেয়া হচ্ছে না তার। এর মধ্যে অন্যতম এটা কথা হলো মৃন্ম হাওলাদার দেশ ত্যাগ করছেন। মৃত্তিকা তাতে কেঁদে কেটে অস্থির। বাবাকে আঁকড়ে ধরে ফুপিয়ে কাঁদছে সে। মৃন্ম হাওলাদার বুকে পাথর চেপে মেয়ের মাথায় চুমু খেয়ে আদুরে গলায় বললেন, আম্মা, আব্বু জাস্ট 2 মাসের জন্য যাচ্ছি। পূর্ণ আছে না আপনার কাছে? মৃত্তিকা কেঁদেই যাচ্ছে। মৃন্ম হাওলাদার মেয়ের মাথাটা বুকে চেপে ধরে বলল, মা আমার, এভাবে কাঁদে না। কাজটা একটু জরুরি আম্মা। এটা তো বছর তো কখনো যেতে হয়নি। এখন ককেন যেতে হবে। বাবা, প্লিজ যেও না। মৃন্ম হাওলাদারেরও চোখে পানি জমাট বাঁধল। দুই হাতে মেয়েকে ঝাপটে বুকে তুলে নিলেন। কপালে চুমু খেতে খেতে নিজের কান্না দমালেন, যেতে তাকে হবেই। হোক সেটা যে কোনো মূল্যে। তার আম্মাকে তার চাই। সারাটা জীবনের জন্য চাই। সাফারা তার পূর্ণ একসাথেই ছিল। কয়েক মাস আগে কাঁচা বাজারের ব্রিজের নিচে মন্ত্রীর ছেলের লাশ পাওয়া গিয়েছিল, যার অভিযান অর্ধেক হয়েই বন্ধ হয়ে যায়। এছাড়াও কারওয়ান বাজারের সিন্ডিকেট এখনো বহমান। সরকারি জায়গা অথচ টাকা তোলা হয় বেআইনিভাবে। এই এলাকাটা পড়েছিল শোয়েব মির্জার আন্ডারে, যা এখন পূর্ণর দখলে। তবুও সিন্ডিকেট বন্ধ হয়নি। পুলিশ তদন্ত সচল করা হয়েছে। কাজটা পূর্ণ তার ক্ষমতা লাভের সপ্তাহ খানিকের মাঝেই শুরু করেছে। এসব কালো টাকা জমা হয় শোয়েব মির্জার খাতায়। পুলিশ অফিসার মায়ান এসে পূর্ণকে সালাম জানাতেই পূর্ণ মাথা এলিয়ে দিল সিটে।
সাফারাত জিজ্ঞেস করল, প্রমাণ? সব জমা হয়েছে স্যার। গুড, ইউ ক্যান গো নাও। মায়ান তবুও দাঁড়িয়ে আছে বলে পূর্ণ বাঁকা হাসে। পকেট থেকে টাকা বের করে মায়ানের দিকে দিতেই মায়ান মাথা চুলকে সালাম জানিয়ে চলে গেল। সাফারাত নিজের গাড়ির ডিকির উপর গা এলিয়ে দিল। সরস গলায় বলল, রাত ফুরাবার অপেক্ষা শুধু। থু। ফোন বাজতেই পূর্ণ মৃত্তিকার নাম্বার দেখে রিসিভ করলো। অমনি কার্ণভেদ করে শোনা গেল তার পূর্ণময়ীর কান্নারত গলা। না চাইতেও মৃত্তিকা সম্মতি জানালো বাবাকে ছাড়ার। পূর্ণ ওর ঠিক বরাবর সামনে বসা। মৃত্তিকা বসা বাবার বুকে মুখ গুজে। ওভাবেই শ্বশুর জামাই আলাপ চালাচ্ছেন। মৃত্তিকা তখন পূর্ণকে কল দিয়ে কেঁদে জানায় ওর বাবা চলে যাচ্ছে, তাও কি না 2 মাসের জন্য। এই যে বিয়ে হওয়ার পরও মৃত্তিকা অধিকাংশ সময় থাকে বাবার কাছে, বাবা চলে গেলে কার কাছে থাকবে? যত যাই হোক না কেন মৃত্তিকা বাবাকে ছাড়া থাকতে পারবে না, কোন কিছুর বিনিময়েই না। পূর্ণ এসে বহু কষ্টে মানিয়েছে, বুঝিয়েছে। কতটুকু এখন মৃত্তিকা আমলে নিয়েছে তা আল্লাহ মালুম। আপাতত সে সুন্দর করে মুখ, নাক লাল করে বাবার বুকে ঢুকে আছে। কার এত সাধ্য তাকে ছুটাবে তার বাবা থেকে? সময়টাও অবশ্য বেশি নেই। মৃন্ম হাওলাদার এই আজ বাদে কাল যাবে। একদম সবটা গুছিয়ে তবেই মেয়েকে জানিয়েছেন। পূর্ণ এত সবে একদম অস্বাভাবিক, যেন সবটা তার আগেরই জানা। আজ রাতে সে বউ পাবে না এটাও অঘোষিত ভাবে তার জানা আছে। আগামীকালই যেহেতু চলে যাচ্ছে তাই আর পূর্ণও ততটা ঘাটল না মৃত্তিকাকে। থাকুক একটু, না জানি কিভাবে সামলাবে আগামী 2 মাস। সকালে যেহেতু এখানেই পূর্ণর মা বাবা আসবে তাই আজ আর পূর্ণ শ্বশুর বাড়ি ছাড়বে না। রাতের খাবারটাও মৃত্তিকা বাবার হাতেই খেয়ে নিল। সকাল সকাল ছেলের শ্বশুর বাড়ি হাজির হলেন পূর্ণর মা বাবা। মৃত্তিকাকে মাত্রই খাওয়ালো ওর বাবা। সারাটা রাত মেয়েটা ঠিকমতো ঘুমালো না। সকাল থেকে এ পর্যন্ত কতবার কথায় কথায় কেঁদে উঠেছে তার ওই আত্মা নেই। উনিই বা কি করবেন? তার হাত যে বাঁধা। পূর্ণর বাবা মায়ের সাথে কিছুক্ষণ কথা হতেই তিনি জানালেন কোন ব্যবসায়ী কাজেই বিদেশ গমন। পূর্ণ চুপচাপই আছে। কোনরূপ বাক্য এই পর্যন্ত সে ব্যয় করেনি। মৃন্ম হাওলাদার অবশ্য চাইলেন যাতে মৃত্তিকাকে আগে শ্বশুর বাড়ি যা অতঃপর তিনি বেরুবেন, কিন্তু তার মেয়ের অবস্থা দেখে তা আর সম্ভব হয়ে উঠল না। এয়ারপোর্টে পর্যন্ত যাবে পূর্ণ আর মৃত্তিকা। মৃন্ম হাওলাদার সায় জানালেন এতে যদি তার মেয়ে একটু শান্ত থাকে। সকাল 11টা নাগাদ বাড়ি ছাড়লেন মৃন্ম হাওলাদার। যাওয়ার আগে মিঠির মাথায় হাত বুলিয়ে দিতেই মিঠি মাথাটা নামিয়ে নিল। তার কান্নাটা সে দেখাতে চায় না। মিঠিকে আশ্বাস দিয়ে তিনি বললেন, শীঘ্রই ফিরব ইনশা আল্লাহ মামা। সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠেই আবারও মৃত্তিকাকে বুকে চেপে ধরলেন তিনি। পূর্ণর বাবা মা মৃত্তিকার কিছু ব্যবহৃত জিনিস নিয়ে নিয়ে যাওয়ার কথা। এমন না এই বাড়ি খালি থাকবে, মিঠি আর ওর মা থাকবে। কিন্তু পূর্ণ চাইছিল না এই 2 মাস মৃত্তিকা আসুক এখানে। ফাঁকা বাসায় বাবাকে না দেখেই মেয়েটা ভেঙে পড়বে আরো। পূর্ণর মা আলমারি থেকে কিছু বের করার সময়ই হঠাৎ একটা অ্যালবাম পড়ে যায়। বেশ পুরাতন এটা। উঠানোর সময় না চাইতেও কিছু ছবি নজরে পড়ে, তার মধ্যেই একটা অনেক পুরাতন ছবি দেখে তার হাত থমকে গেল। কখন যে হাত থেকে অ্যালবামটা পড়ে গেল তা টের পেলেন না তিনি। এয়ারপোর্টে এসে যখন মৃন্ম হাওলাদারের ফ্লাইট তখনই হাউমাউ করে কেঁদে উঠল মৃত্তিকা। কিছুতেই যেতে দিবে না। নিজের উপর নিয়ন্ত্রণ হারায় মৃন্ম হাওলাদার। হঠাৎ করে ফুঁপিয়ে কেঁদে উঠলেন তিনিও। মৃত্তিকা যখন কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলে বলল, বাবা যেও না। মৃন্ম হাওলাদার ও কেঁদে ফেলে বললেন, আব্বু যাব না মা। পূর্ণর ব্যাপারটা সামলাতে বেগ পেতে হলো অনেকটা। মৃত্তিকাকে ছাড়িয়ে নিজে জড়িয়ে ধরল মৃন্ম হাওলাদারকে। মৃন্ম হাওলাদার 2 হাতে পূর্ণর আঁকড়ে ধরে অনুরোধের সুরে বলে উঠলেন, ওকে দয়া করে আগলে রেখো আব্বু। আমার মেয়েটা কাঁদবে অনেক। বিরক্ত বোধ করো না। আমার মৃত্যু সে আব্বু। আমার অর্ধেক অঙ্গ। নিজের প্রতি কিভাবে বিরক্ত হব? মৃন্ম হাওলাদার যখন ভেতরে চলে গেলেন মৃত্তিকা তখন একদম চুপ করে তাকিয়ে রইল বাবার দিকে। হঠাৎই তার কিছু একটা মনে পড়ল যেন। পূর্ণ তাকিয়ে মৃত্তিকার হাবভাব বুঝার চেষ্টা করল। এমনি সময় সে তার মৃত্যুকে বুঝলেও আজ যেন কিছুতেই বুঝতে পারছে না সে। মৃত্তিকাকে নিয়ে হসপিটালে বসে আছে পূর্ণ।
ডক্টর দেখে গিয়েছে কিন্তু ততটা শিওর হয়ে কিছু বলেনি। টেস্ট করিয়েই বাকিটা বলবে। এদিকে পূর্ণ অস্থির হয়ে আছে। শ্বশুরকে কি জবাব দিবে ও যে একদিন ও বাবাহীনা মেয়েকে সে দেখে রাখতে পারেনি। মৃত্তিকার একটা হাত পূর্ণর হাতের মুঠোয় শক্ত করে তা ধরে আছে ও। জ্ঞান ফিরতেই মৃত্তিকা তাকায় পূর্ণর দিকে। এক মলিন চেহারা নিয়ে তারই দিকে তাকিয়ে আছে সিনিয়র ভাই পূর্ণ। মৃত্তিকা কিছু বলার আগেই হঠাৎ করে পূর্ণ ওর গোলদেশে মুখ গুজে দিল। এতেই ক্ষান্ত না পূর্ণ, বরং এই প্রথম পূর্ণর মতো পুরুষটা কেঁদেও ফেলল। ঘটনার প্রেক্ষিতে কিংকর্তব্য বিমূঢ় মৃত্তিকা। অসুস্থ হলো মৃত্তিকা। কান্নাটা তো তারই করা উচিত, তাই না? উল্টো পূর্ণর কান্না করার কারণটা ও বুঝল না। কিছু বলার সুযোগটা ও যেন হচ্ছে না ওর। নিজেরই ফুরবল ফুরবল লাগছে, এর মধ্যে পূর্ণর কান্না যেন ওকে আরো ফুরবল করে তুলতে সক্ষম। গলা তার ভিজে গিয়েছে এতক্ষণে অনেকটা। পূর্ণ ফুপিয়েই যাচ্ছে। থামাথামি নেই। সারা জীবনের আদুরে মৃত্তিকা আজ পূর্ণর মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, আর কাঁদতে হবে না। আমি ঠিক আছি পূর্ণ। পূর্ণ থামে না। মৃত্তিকারও কথা বলার ইচ্ছে হচ্ছে না। শরীর তার অনেকটা ফুরবল। পূর্ণ এমন ভাবে ধরেছে ওঠার ওজনেই। এক হাত মৃত্তিকার পেটে রেখে অন্য হাতে ওকে আঁকড়ে আছে। না পেরে মৃত্তিকা ওকে আঁকড়ে ধরে। ভাঙা গলায় ডাকে পূর্ণ, মৃত্যু, হুবলুন, আমার কেমন জানি লাগছে। আপনার কেন কেমন লাগছে? অসুস্থ তো আমি। পূর্ণর মাথাটা নিজের গলা থেকে বহু কষ্টে ঠেলে তুলে মৃত্তিকা। অস্থির লাগছে ওর। ততক্ষণে হুড়মুড় করে কেবিনে ঢুকে পূর্ণর মা বাবা। পিছু পিছু উজ্জ্বল আর হিমু হাজির। তাদের পেছনে উপস্থিত মিঠি আর ওর মা। মৃত্তিকা অবাক চোখে তাকিয়ে পুনরায় তা বুঝে নিল। এত মানুষ তার চাই না। বাবা নেই ওর কাছে। বাবা থাকলে অসুস্থ শরীরটা তার বুকে এলিয়ে দিত ও একটু শান্তি পাওয়া যেত। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে পূর্ণ ডেকে উঠল বাচ্চা গলায়, আব্বু। ওর বাবা তাকিয়ে এক পা এগুতে নিলেই পূর্ণ ছিদ কাঁদুনের ন্যায় কেঁদে ঢলে পড়ে বাবার উপর। হঠাৎ ওর এহেন দশায় সবাই চমকায়। যেই সেই চমকানো না, বরং ভয়ঙ্কর চমকানো। জন্মের পর এই প্রথম কি না এই ছেলে জ্ঞান হারালো। কিন্তু কেন? শুধুমাত্র মৃত্তিকা অসুস্থ বলে। মৃত্তিকা আর পূর্ণকে ঘিরে দাঁড়িয়ে আছে সকলে। বাকি ছিল সাফারাত। সেও হাজির। সকলের মুখ হাসি হাসি, অথচ কাঁদছে মৃত্তিকা। পূর্ণর বুকে মুখ চেপে কেঁদেই যাচ্ছে। এই মুহূর্তে তার বাবাকে দরকার, অথচ মৃন্ময় হাওলাদার নেই। হঠাৎ করে এত এত মানুষের মাঝে একটা পুরুষ কণ্ঠ শোনা গেল, আম্মা। মৃত্তিকা ঝট করে মুখ তুলে পূর্ণর বুক থেকে তাকায় বিস্ফোরিত চোখে। ওর বাবা দাঁড়িয়ে। মৃত্তিকা ফ্যালফ্যাল করে যখন তাকিয়ে রইল, তখনই মৃন্ময় হাওলাদার এগিয়ে এসে এক হাত বাড়িয়ে দেন। মৃত্তিকা তাতে নিজের হাত রাখে। হ্যাঁ, এটাই তার বাবা। উঠে দাঁড়িয়ে ঝাঁপটে পড়ে ও বাবার বুকে। মৃন্ময় হাওলাদার বুক ভরে শ্বাস টেনে নেন। অনেকক্ষণ যাবৎ আটকে রাখা শ্বাসটা ত্যাগ করেন তিনি। মৃত্তিকা বাবার বুকে নাক মুখ ঘষে মুছতে মুছতে বলে উঠল, তোমার রাজকন্যা মা হবে বাবা। থমকে যান মৃন্ময় হাওলাদার। থমকে গেল না বুঝি সময়টা। প্রীতিকর অনুভূতি সারা সর্বাঙ্গে ছড়িয়ে গেল মুহূর্তেই। হঠাৎ খেয়াল হলো তার নিজেকে অনেকটাই হালকা হালকা লাগছে। তার রাজকন্যার কি না রাজকুমারী আসছে। এত খুশি কোথায় রাখবেন তিনি? আচ্ছা, আজ খুশিতে পাগল হলে কি ক্ষতিটা অনেক হবে। হলে হোক। মৃন্ময় হাওলাদার ঝট করে মেয়েকে পাজা করে কোলে তুলতেই দুই হাতে বাবার গলা জড়িয়ে বুকে মাথা গুজে মৃত্তিকা। সকলকে অবাক করে দিয়ে পরপর তিনটা ঘুন্না খান মৃন্ময় হাওলাদার। উচ্ছ্বসিত গলায় বলতে থাকেন সশব্দে চেঁচিয়ে, আমার রাজকন্যা মা হবে। আমার মায়ের মা আসবে। আল্লাহ! এত খুশি কোথায় রাখবো আমি? সকলের মুখ জুড়ে হাসি। পূর্ণ বোকার মতো তখনও চোখে পানি নিয়ে তাকিয়ে আছে। তার কান্না পাচ্ছে এখনো। বাবা বাবা অনুভূতি গুলো বুঝি এমনই হয়। বাবার কোলে মাথা দিয়েই ঘুমাচ্ছে মৃত্তিকা। স্বভাব সুলভ মেয়ের চুলে হাত মৃন্ময় হাওলাদারের। পূর্ণর মাথাও তার পাশের বালিশে। দরজায় নখ হতেই দুজন তাকায় ওদিকে। পূর্ণর মা বাবা দাঁড়িয়ে। ওর মায়ের হাতে মোটা কিছু একটা। মৃন্ময় হাওলাদার হাসি মুখে ভেতরে আসতে বলতেই পূর্ণর মা এগিয়ে এসে মৃত্তিকার মুখে হাত বুলান। কপালে চুমু খেয়ে কেঁদে ফেলেন। মৃন্ময় হাওলাদার শান্ত চোখে তাকিয়ে। পূর্ণ আস্তে ধীরে উঠে বসে।
বাবার দিকে তাকিয়ে লাজুক ভাঙ্গিতে হাসে। পূর্ণর বাবা জোরেই হেসে উঠলেন। ঠাট্টা মিশ্রিত কণ্ঠে বললেন, অনেক জ্বালিয়েছ আমাকে, এবার নিজের একটা আসবে। এখন বুঝবা কেমন লাগে। পূর্ণ হেসে ফেলে। অবাক হয়ে তাকিয়ে থাকে ওর মা বাবা। এই ছেলে এভাবে প্রাণ খুলে শেষ কবে হেসেছিল? কবেই বা প্রাণ খুলে মেলিছিল তার অশ্রুদ্বার? বাবা হবার সুখ তাকে দিয়ে সবটা করিয়ে নিয়েছে। পূর্ণর মা মৃত্তিকার পেটে হাত রেখে অশ্রুভরা চোখে বলে উঠেন, অনেক ক্ষমতাশালী তুমি। পৃথিবীতে আসতে না আসতেই আমার ছেলের মতো শক্ত মানুষকে হাসিয়েছ, কাঁদিয়েছ। আজ থেকে আমার ছেলেকে তোমাকে দিয়ে দিলাম দাদু ভাই। তার দুটো মা হোক। তুমি তার জন্য রহমত আর বারাকাহ নিয়ে এসো। তোমার পাষাণ বাবাকে নমনীয় করে তুলো। যা আমি এবং তোমার মা পারিনি তা তুমি করে দেখাও। পূর্ণ মন ভরে শুনে তার মায়ের কথা। আচ্ছা, তোর ছোট্ট সোনাটাও কি শুনল তার দাদুর কথা? পূর্ণর কেমন একটা লাগে। বুঝে আসে না এই অনুভূতি। এই ভেতরে টাইটুম্বুর লাগে, আবার ফাঁকা লাগে, পরক্ষণেই লজ্জা লাগে, আবার কেমন হাসি পায়, ততক্ষণে কেমন কান্নাও পায়। সকল অনুভূতি গুলো মিলে কেমন জগা খিচুড়ি হয়ে আছে। সব গুছাতে তার মৃত্যুকে লাগবে একটা বার একা পাক আগে। পূর্ণ থেকে এত বড় কথা লুকানোর জন্য পূর্ণ তাকে শাস্তি দিবে। শান্তিময় শাস্তি। পূর্ণর মা হঠাৎ মৃন্ময় হাওলাদারকে উদ্দেশ্য করে ডেকে উঠে, দুলা ভাই। চোখ বুজেন মৃন্ময় হাওলাদার। কানে বাজে কিশোরী এক কণ্ঠ, যে ঝলমলিয়ে হাসতে হাসতে ডাকতো হুটহাট করে, দুলা ভাই। আজ অনেক বছর এই ডাকটা কানে আসে তার। মৃত্তিকার মা আর পূর্ণর মা আপন চাচাতো বোন ছিল। পূর্ণর মা ভালোবেসে পূর্ণর বাবাকে বিয়ে করাতে তার পরিবার তাকে ত্যাগ করেছিল। যখন অনেক আকুতি মিনতি করেও পরিবারের মন গলেনি, তখন তারা পাড়ি জমান কানাডায়। ভিন্ন একটা পরিবার হয় তাদের। মৃন্ময় হাওলাদার আবার পালানো পছন্দ করতেন না। তিনি সোজা বউ তুলে নিয়ে বিয়ে করেছিলেন। এখন অবশ্য মৃত্তিকার মায়ের পরিবারের কেউ বেঁচে নেই। তাদের ছোট্ট ছোট্ট 3 সদস্যের পরিবার ছিল। আলমারিতে পুরাতন একটা অ্যালবামে তখন পূর্ণর মা তার বোনের একটা ছবি দেখেছিলেন। এমনটা না তার আগে সন্দেহ হয়নি। চেহারা তো কারো সম্পূর্ণ বদলায় না, কিন্তু চেনা যায়নি মৃন্ময় হাওলাদারকে। সুদর্শন মৃন্ময় হাওলাদারের মুখের চাপ, দাড়ি আর সুঠাম দেহ হয়তো লুকিয়ে ফেলছিল তার যুবককালের ছাপ। এয়ারপোর্টেই যখন পূর্ণর বাবা কল দিয়ে জানায় তার মেয়ে জ্ঞান হারিয়েছে, তখনই ফ্লাই করার ঠিক আগ মুহূর্তে তিনি ফিরে আসেন। এই মুহূর্তে তার রাজকন্যা থেকে গুরুত্বপূর্ণ তার নিকট আর কিছুই না। হয়তো প্রেয়সীর কোন একটা ইচ্ছে পূরণ করার জন্যই এত দূরে যেতে চেয়েছিলেন তিনি, কিন্তু তার প্রেয়সীর একমাত্র অস্তিত্ব থেকে অবশ্য সেটা বড় না। পূর্ণ পদত্যাগ করবে কথাটা যেন আগুনের বেগে ছড়িয়ে গেল। শাহজাহান খান চিন্তিত হলেন। পূর্ণকে অনেক কষ্টে দলে এনেছিলেন তাদের দলে, এছাড়াও পূর্ণর মতো বিচক্ষণতা খুব কম মানুষের মাঝে আছে। ও দল ত্যাগ করলে এটা নিয়ে কথাও কম উঠবে না। চিন্তিত ভূমিতে পূর্ণকে কল লাগান তিনি। কাজ হয় না। পূর্ণ কিছুতেই আর এসব রাজনৈতিক কাজে জড়াবে না। সে বাঁচবে, সংসার করবে, ছুট ঝামেলাহীন সংসার। একটা সন্তানই হয়তো যথেষ্ট পূর্ণর মতো কঠিন বাবাকে এতটা শায়েস্তা করতে। কথাগুলো ভাবতেই ওর বাবা মা হেসে পড়লেন। মৃত্তিকা তখন নিজের রুমে, বাকিরা বসা ড্রয়িং রুম জুড়ে। আজ রাতে এখানেই ডিনার হবে একসাথে। ওদের মাঝে সাফারাতের উপস্থিতি যেন সবটা একদম নিস্তব্ধতায় ঘিরে ফেলে। পূর্ণর মা বাবা হঠাৎ সাফারাতের উপস্থিতিটা হয়তো মানতে পারছে না। অপলক তাকিয়ে আছে ওর দিকে। তাদের দিকে সাফারাত তাকিয়ে আছে মায়াময় দৃষ্টিতে। আজ শুধুমাত্র সাফারাতের জন্য এরা মেহারা। কানাডায় ফিরত যাওয়ার পূর্বে একবার শুধু তাদের সাথে দেখা করতে চায়ও। এছাড়াও পূর্ণর এত বড় খুশির সংবাদে না এসেও তার পক্ষে থাকাটা সম্ভব ছিল না। হঠাৎ সকল পরিস্থিতি বদলে গেল পূর্ণর মায়ের বাঁধ ভাঙা কান্নায়। দৌড়ে বলিষ্ঠ সাফারাতের দেহটা নিজের বুকে আগলে নিতে চাইল। সাফারাত স্তব্ধ, বিমূঢ়। এমনটা আশা করেনি সে। ভেবেছিল হয়তো শুনতে হবে অনেক কটু কথা, অথচ পরিস্থিতি ভিন্ন। পূর্ণর মাকেও 2 হাতে জড়িয়ে ধরে সাফারাত। কান্না আটকে ডাকে, মামুনি। ব্যাস সবটা যেন শান্ত। এই ডাকের বিনিময়েই সজোরে এক চর পড়ল সাফারাতের সুদর্শন মুখটায়। একটাতেই থেমে রইল না। পরপর ওর বুকে অসংখ্য চর বসালেন পূর্ণর মা। কণ্ঠে তার অভিযোগ,
কে তোর মামনি? একদম মামনি ডাকবে না। আমার কোন রাত নেই। শুধুমাত্র একটা পূর্ণ আছে। আর কেউ নেই। কেউ নেই আমার। সাফারাত দুই হাতে জোর করে তাকে জড়িয়ে ধরতেই পুনরায় কান্নায় ভাঙেন উনি। বলতে থাকেন, কোথায় ছিলি আব্বু? মামুনি কত খুঁজেছি তোকে। একটা বার মনে পড়ল না আমাদের কথা। এই রাত। আব্বু আমার মেয়েটা তো চলেই গেল, তুই কেন সবটা ভুলে গেলি? সাফারাত কথা বলে না। শুধু শুনে। বলতে পারল না সে ও যে ভালো ছিল না। মানসিক ভারসাম্য হারিয়ে তার সঙ্গী ছিল কানাডার হসপিটালের সফেদ দেয়াল। আজও সে কতটা সুস্থ তা জানা নেই ওর। এই মনে হয় রুহা বসে আছে পাশে। এই মনে হয় এসে বুঝি জড়িয়ে ধরে। আবার মনে হয় কেউ তাকে বাবা ডাকে। কত কিছু কল্পনা হয় অথচ সাফারাতের কাছে সবটা বাস্তব। তার বাস্তব দুনিয়ায় একটা সংসার রয়েছে। সেই সংসারে তাদের মেয়ে সন্তান আছে। তার আর তার রুহার একটা অ্যাঞ্জেল আছে। সে রোজ তার বাবার সাথে কথা বলে। আদো আদো বুলিতে কথা আবদার তার। সাফারাত শুনে তার অ্যাঞ্জেলের আবদার। রুহা কথা বলে কম। সে রেগে আছে তার রাতের সঙ্গে। সাফারাত আর অ্যাঞ্জেলি কথা বলে। চুপচাপ তা শুধু শুনে রুহা। নীরবে। পূর্ণর বাবাও এগিয়ে এসে বুকে জড়িয়ে নেয় ওকে। তাদের কাছে সাফারাত কখনো বাইরের কেউ ছিল না, বরং সে ছিল তাদের কাছে পূর্ণর মতোই। প্রতিশোধ কখনো মঙ্গল বয়ে আনে না। প্রতিশোধ আনে ধ্বংস। সেই ধ্বংসের মাদুলে এগুলোই বিধ্বংস হয় প্রতিশোধ দানকারী। শোয়েব মির্জাকে ভয়ঙ্কর শাস্তি দিতে চেয়েছিল পূর্ণ। সবটা পরিকল্পনা মাফিক হলেও শেষে এসে ওর মা যখন নিজের কসম দিয়ে বসলেন তখনই রেগে গিয়েছিল পূর্ণ। আল্লাহ বাদে কোন সৃষ্টির কসম কাটা নিষেধ। মা বাবার দিকে তাকিয়ে পূর্ণ শুধু পিছু হাঁটে। কিন্তু একেবারে ছেড়ে দেওয়ার মতো ভালো আবার পূর্ণ না। শেষ শোয়েব মির্জার ভালো মুখোশটা সকলের সম্মুখে নির্মোচন করবে। তার বিরুদ্ধে সবটা প্রমাণ হাতে আছে তার। অফিসার মায়ানকে দায়িত্বটা দেয়া হয়েছিল। এখন সময় সময়ের। পূর্ণ ভেবেছে পদত্যাগ করার দিনই সবটা করবে সে। এত সহজে তার বোনের খুনিকে ছাড়বে না সে। একদিকের পরিস্থিতি তখন অনেকটা স্বাভাবিক। পূর্ণ ধীর পায়ে উঠে চলে যায়। এখন আর টিকা সম্ভব নয়। তার মৃত্যুর দরকার। ভীষণভাবে দরকার। তাকে বুকে নিয়ে চেপে ধরে রাখলে হয়তো কিছুটা শান্তি মিলবে এই বুকে। পূর্ণ উঠে চলে যেতেই পেছনে থেকে সবাই হেসে উঠে। এই বউ পাগল পূর্ণ নিয়ে কোথায় যাবে সবাই। পূর্ণ রুমে ঢুকতেই দেখল মিঠির সাথে কথা বলছে মৃত্তিকা। মিঠি পূর্ণকে দেখেই উঠে চলে যায়। বুদ্ধিমতী ও সে কম না। দরজাটা বাইরে দিয়ে আটকে ও দিয়ে গেল। পূর্ণ মনে মনে বেশ খুশি হলো। মিঠিকে কিছু দিতেই হবে। যেখানে এখানকার সকলে তাকে তার বউ থেকে আজ দূরে দূরে রেখেছে সেখানে মিঠি তাদের একসাথে করে দিয়ে গেল। নিশ্চিত পূর্ণ কৃপণ নয়। শালিকে কিছু তো দিবেই সে। পূর্ণর আগমনে মৃত্তিকা যেন মূর্ছা যায়। মাথাটা একদম নামিয়ে রাখে। এদিকে এই প্রথম মৃত্তিকার সামনে পূর্ণ লজ্জা পাচ্ছে। এত রোকঢোক নিয়ে এসেছিল সে। ভেবেছিল মৃত্তিকাকে শাসন করবে, কেন লুকিয়েছে তার জন্য, কিন্তু হলো কই। পূর্ণ তো নিজেই কেমন কেমন করছে। পূর্ণর কোন হেলদুল না পেয়ে মৃত্তিকা মাথা তুলে তাকায়। মূর্তির ন্যায় পূর্ণকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃত্তিকা ভ্রু কুঁচকে তাকায়। পূর্ণর হাবভাব বুঝার সর্বোচ্চ চেষ্টা করেও লাভ হয় না। বুঝা দেয় তার মনোভাব। অবশেষে কিছুটা বিরক্তই হয় মৃত্তিকা। এভাবে দাঁড়িয়ে আছে অথচ মুখভঙ্গি অথবা নড়চড়ে পরিবর্তন নেই। এর মানে হয় মৃত্তিকা উড়ে দাঁড়ায় মাত্র অমনি খপ করে তাকে ঝাঁপে ধরে পূর্ণ। মৃত্তিকা অবুঝ হলো যেন, পূর্ণ চাইছেটা কি তা বুঝতে সে একদমই পারল না। বেশ সময় গড়াতেও যখন পূর্ণ ছাড়ল না তখন মৃত্তিকা মোচড়াতেই ধমক কানে এলো। আর একটুও যদি নড়েন একদম বুকে চেপে ধরে ভেতরে পুরে নিব। মৃত্তিকা শান্ত হয়ে গেল। এই তো সিনিয়র পূর্ণ ভাই। ধমক যার ঠোঁটে এসে বসে থাকে। পূর্ণ নিজ থেকেই রং বদলালো। আবেগী গলায় বলল, এই মৃত্যু। ফু। আমার বিশ্বাস হচ্ছে না। কি? বাবু? তাহলে কি? বাবু তো আছে। বিশ্বাস না করলে কি করব? ও নড়ে না। আমাকে ছুঁয়ে দিতে দিন ওকে। নড়ে না তো। একটুও না। উহু। কি করে তাহলে? ধমক দেয়। কাকে? এবার যেন মৃত্তিকা বিরক্ত হলো। কি সব আজিরা কথা শুরু করলো পূর্ণ। মানে থামার নাম গন্ধ নেই।
বাচ্চা এলো শনিতে শনিতে 8 দিনের মধ্যে কি না নড়বে গুটাতে। এসবের মানে হয় কোন? মোটেও না। মৃত্তিকা পূর্ণ থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে উঠে, ছাড়ুন। উপফ, আপনার বিশ্বাস না হলে নাই। পূর্ণ ছাড়ুন। আমার অস্বস্তি লাগছে। পূর্ণ ছাড়ল না, তবে বন্ধনটা ঢিল করল। মৃত্তিকার চোখে হাসি মুখে তাকিয়ে বলে উঠল, ও নড়লে আমি সেটা ফিল করব মৃত্যু। একটা বাবু ভাবুন, আমার বুকে থাকবে। আমি ওর সব করব মৃত্যু। ওকে অনেক অনেক ভালোবাসবো। ও শুধু বাবাকেই চিনবে দেখবেন। হ্যাঁ, মা তো থাকবে না। পূর্ণর কপাল কুঁচকে এলো। এটা কেমন কথা, মা থাকবে না? মুহূর্তেই মুখটা কেমন হয়ে এলো। মৃত্তিকার মুখটা নিজের হাতের আজলায় ভরে বলে উঠল, এটা কেমন কথা মৃত্যু? এভাবে বলে কেউ আর বলবেন না। ঠিক আছে। ওর মা বাবা, দাদা দাদু, নানা, খালা মিঠি, এমনকি দুটো মামা হিমু, উজ্জ্বল আর চাচা রাতও তো আছে। মৃত্তিকা এক পলক তাকিয়ে বলল, আমার দাদু বাবা হওয়ার পরই মারা যান। আমারও আমার মাকে মনে নেই। একটুও না। সে আমার স্মৃতির কোথাও নেই পূর্ণ। আমি আমাদের সন্তানের স্মৃতিতে কিভাবে থাকব? পূর্ণর মুখটা ক্রমশ লাল হচ্ছে। চোখে যেন আগুন। মৃত্তিকা শরীরে চাপ অনুভব করল, যা ধীরে ধীরে বাড়ছে। অফিসার মায়ানের সামনে বসে আছে পূর্ণ। যদিও অফিসার মায়ান ভেবেছিল পূর্ণ হয়তো অনেকটা চমকাবে, কিন্তু তা হয়নি। পূর্ণ পুরোদমে স্বাভাবিক। এতটা স্বাভাবিক মানা যায়? মোটেও না। এত বড় এক ঘটনা ঘটল অথচ পূর্ণ নির্বিকার। অফিসার মায়ান কিছুটা গলা ঝাড়ার ভঙ্গিতে ডাকলেন, ভাই, বল, কি করব না মানে? এত ইতস্তত করার কি আছে? পুলিশ, তুই যা করার দায়িত্ব তাই কর। ভাই। বেশ চিন্তিত স্বর মায়ানের। কি বলে এটা পূর্ণ ভাই? দায়িত্ব পালন করতে গেলে আজ বাসটা কে খাবে? দিন শেষে মায়ানি তো খাবে। ওদের কথার মাঝে অফিসার জোহান হাজির। জুবায়ের হত্যা মামলার তদন্ত সেই করছিল। খুনি যথেষ্ট শার্পভাবেই কাজটা সম্পূর্ণ করেছিল। এটাকে আদৌ খুনও বলা যাচ্ছে না। নেশাখোরদের আবার মামলা। দায়টা মন্ত্রীর ছেলে বলেই না এতটা। তবুও তো পূর্ণ জোর করল, না হয় পুলিশ হিসেবে ততটা দায় না জোহানের যে নেশাখোরদের হত্যাকারী খুঁজে বেরাবে। পূর্ণকে যথাসম্ভব শান্ত দেখে অফিসার মায়ানকে ইশারা করে জোহান। মায়ান অদ্ভুত মুখভঙ্গি করে, মানে সে ফেঁসে আছে। জোহান ইশারায় জিজ্ঞেস করতেই শোনা যায় পূর্ণর কণ্ঠ, রিপোর্ট কি দেখলি? জোহান ঢোক গিলে মিনমিন করতেই পূর্ণ ধমক লাগায়। অমনি গড়গড় করে জোহান বলতে থাকে, ভাই, জুবাইয়ের নেশায় বুঝছিল। মানে ভাবিকে যদিন খারাপ ভাবে স্পর্শার কি ওই দিন রাতেই খুন হয়েছিল। ওর শুধু কেউ হাত কেটে দিয়েছিল। বন্ধুরা ও কেউ ছিল না পাশে। একা ড্রাইভ করেই কাঁচা বাজারের ব্রিজের দিকে গিয়েছিল। ওখানেই সবটা হয়। কিন্তু পানিতেও নিজেই ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। হু, বুঝলাম। তো হাতটা কে কেটেছে? ভাই, ততলানো বন্ধ কর। আপনার শ্বশুর ভাই। প্রমাণ? তার গাড়ি লাস্ট ওখানে ছিল। আর কোন প্রমাণ? না ভাই। তাহলে কি বলে এরেস্ট করবি আমার শ্বশুরকে? জোহান চমকে উঠে প্রশ্ন করে, এরেস্ট করব মানে? তাহলে তুই না বললি আমার শ্বশুর খুনি? ভাই, খুন হয়নি এটা। জাস্ট হাতের ব্যাপারটা নিয়ে আপনার শ্বশুরকে সন্দেহ করছি। খুন করেননি উনি। লোক দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে। জোহান থেমে যায়। পূর্ণ বাঁকা হাসে। বলে উঠে ব্যঙ্গ করে, শুক্রিয়া আদায় কর। আমার শ্বশুর ওই দিন হাত না ভাঙলে ওর জানটা আমার হাতেই যেত। শ্বশুরের মতো অত মায়া দয়া আমার আবার কাজ করতো না তখন। আমার মৃত্যুকে নোংরা ছোঁয়া দেয়া, তাকে কাঁদানোর উসুল স্বরূপ ওর জানটা খুব খারাপ ভাবে কেড়ে নিতাম। জোহান আর মায়ান উভয় মুখ চাওয়া চাওয়ি করতেই পূর্ণ সরস গলায় বলল, এবার বল কি করবি? আমার বউয়ের সাথে অসভ্যতা করার জন্য ডায়েরি লিখবি, নাকি শ্বশুর হাত ভাঙার জন্য তাকে গ্রেফতার করবি? দুইজন চুপ করে বসে রইল। দুটোর কোনটাই করে লাভ নেই। তার থেকে ফাইল ক্লোজ করাটাই বুদ্ধিমানের কাজ। পূর্ণ ওখান থেকে বের হতেই দেখল সাফারাত দাঁড়িয়ে। একটু হেসে পূর্ণ এগায়। জড়িয়ে ধরে সাফারাতকে। এমন না পূর্ণ জানতো না সাফারাতের কোন দোষ নেই। সবটা জানতো ও। দোষ সাফারাতের একটাই, বাবাকে বিশ্বাস করা। হয়তো ক্ষমতালোভী শোয়েব মির্জার জন্য ক্ষমতা হারা হয়ে জীবন কাটানোটাই সবচেয়ে বড় শাস্তি। সাফারাত আর পূর্ণ একসাথে হেঁটে পাশের চায়ের দোকানে বসল।
গরম গরম চায়ে চুমুক বসিয়ে আড্ডা জমিয়ে তুলল। সাফারাত 1-2 মাস পরই কানাডা চলে যাচ্ছে। তার স্ত্রী আর সন্তান সেখানেই আছে। পূর্ণ শুধু জানিয়েছে রুহা এদেশে নেই। এর মানে তাকে কানাডায়ই দাফন করা হয়েছে। ছোট্ট একটা নামের জেদি একটা মেয়ে প্রেম করে জোর করে সবটা উসুল করল। ভিনদেশে তাদের প্রেমের মাদুল বাজলেও অচিরেই বিনষ্ট হলো এ দেশের মাটিতে। এই দেশের মাটিই সাক্ষী একটা অর্ধমৃত মানুষের গোঙানির, অতঃপর আজীবনের জন্য দুনিয়া ত্যাগ করা। একটা ছোট্ট স্বপ্ন দেখা মেয়েটার দুনিয়া ধ্বংস হয়। সে দুনিয়া ত্যাগ করলেও তার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছে সাফারাত। আজীবন থেকে যাবে এক অসম্পূর্ণ প্রেম গাথা। মাসরুহা সাফারাত। রাত কয়টা ঠিক নেই। মৃত্তিকাকে ঝাপটে নিজের সাথে মিশিয়ে গল্প জুড়েছে পূর্ণ। কথা তার কম, কল্পনা বেশি। মৃত্তিকা মুখ চেপে হাসছে শুধু। কেউ কিভাবে এতটা কল্পনা বিলাসী হয়? তাও কি না লোকটা পূর্ণ ভাই। একটা না আশা প্রাণ কিভাবে বদলে দিল মৃত্তিকার জীবন। পূর্ণকে শাসন করার জন্য এই সন্তানই হয়তো যথেষ্ট হবে। হঠাৎই পূর্ণ লাফিয়ে উঠে বসে। হকচকিয়ে যায় মৃত্তিকা। বড় বড় চোখ করে পূর্ণ তাকিয়ে এক টানে তুলে দেয় মৃত্তিকার পরিহিত পোশাক। লজ্জায় মরি মরি মৃত্তিকাকে পাত্তা না দিয়ে পূর্ণ কিছুটা চিৎকার করে বলে উঠল, মৃত্যু, মৃত্যু, আমার বাবু নড়েছে। ও নড়েছে। আমি ফিল করেছি। আল্লাহ, মৃত্যু আপনি। মৃত্তিকা শুধু হাসছে। 7 মাস চলছে তার। বাবু অনেক নড়ে, তবে বাবাকে ধরা দেয় না। এটা নিয়ে পূর্ণর আফসোসের শেষ ছিল না। আজ বাবু রহম হয়েছে তার বাবার প্রতি। পূর্ণর চোখ ছলছল করে উঠে। মৃত্তিকা দেখে। হাত বাড়িয়ে পূর্ণকে ছুঁয়ে দিয়ে বলল, আপনার বাবু তার বাবাকে কত ভালোবাসে দেখলেন। মাকে কষ্ট দিয়ে বাবাকে নিজের অস্তিত্ব ফিল করাই। পূর্ণ হঠাৎই ঝুঁকে ফুলে উঠা পেটে চুমু খায়। একটা, দুইটা, পরপর অনেকগুলো। মৃত্তিকা যেন ভেজা ভেজা অনুভব করে চামড়ায়। হাত বাড়িয়ে পূর্ণর চুলে বুলাতে বুলাতে বলে, আর কাঁদবেন না প্লিজ। আমার আগের পূর্ণই ভালো ছিল। আপনার মতো এত কাঁদত না। মৃত্যু, থু, আমাকে বাবা বাবা সুখ ফিল করানোর জন্য ধন্যবাদ। আমি এখনো অনুভূতিগুলো গোছাতে পারছি না। সব উলট পালট। আমারও। পূর্ণ আস্তে করে মৃত্তিকার পেট ঢেকে দেয়। উঠতে নিলেই মৃত্তিকা ওর হাত টেনে ধরে বলে, কোথায় যাচ্ছেন? আব্বুর কাছে। আমাকে নিয়ে অনেক মজা নিয়েছে। আমার বাবু কি না আমাকে চিনে না, তাই কিক মারে না আমার সামনে। এখন বলে আসি। মানে কি? রাত কয়টা বাজে? বাজুক। বলেই পূর্ণ বের হলো। মৃত্তিকা পেটে হাত দিয়ে হাসছে। ফোনটা হাতে নিয়ে কল দিল ওর বাবাকে। মৃন্ম হাওলাদারেরও আফসোসের শেষ ছিল না। কেন তার নাতি নাতনি তার জামাইকে এতটা ডেসপারেট করল। পূর্ণকে এত রাতে দরজায় দেখে ওর বাবা চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, কি হয়েছে? মৃত্তিকা ঠিক আছে। পূর্ণ হাসি মুখে জড়িয়ে ধরে বাবাকে। উচ্ছ্বাসিত অথচ আবেগিক গলায় বলে, আমার বাবুকে আজ ফিল করেছি আব্বু। ও কিক মারল আমার হাতে। আমার কেমন জানি লাগছে। পুরাই সব এলোমেলো। ওর বাবা ছেলের পিঠ জড়িয়ে ধরলেন। তার চোখেও পানি। তার ছেলের সুখগুলো হয়তো ওই বাবুটার অস্তিত্বেই মিশে আছে। এত রাতে কলিং বেল বাজতেই পূর্ণ ভ্রু কুঁচকায়। মৃত্তিকা আজ এখনো না ঘুমিয়ে খাচ্ছে আর টিভি দেখছে বলে ঘুমায়নি ওরা। এমনকি ওর মা বাবাও পাশে বসা। ওর বাবা উঠতে উঠতে বলে, রাত 1টা বাজে। কে এলো? দরজা খুলতেই দেখলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে 3টা মাথা। ওর বাবা কিছুটা চমকালেন। পূর্ণ ওদের দেখে চমকে গিয়ে বলল, এত রাতে তোমরা? আর হিমু এটা কি? রূপা এখানে কেন? আর রূপা তুমি এমন হলুদ সাজে কেন? দুটোর মুখে রা নেই। ওদের ভেতরে আনা হলেই উজ্জ্বল আস্তে ধীরে বলে, ভাই এই রূপা টুপা না, মানে রূপালী আপু তার হলুদ থেকে পালিয়ে এসেছে। আশ্চর্য। কেন? হিমুর জন্য। কি? ইয়ে। বলেই উঠে দাঁড়ায় মৃত্তিকা। পূর্ণ দিল সাথে সাথে এক ধমক। মৃত্তিকা চুপ করে গেল। পূর্ণ চোখ রাঙিয়ে বলল, এভাবে লাফাতে নিষেধ করেছি না মৃত্যু। মৃত্তিকা মুখ কালো করে শাশুড়ির সাথে বসে পড়ল। মনে কষ্ট পেয়েছে ও। এতগুলো মানুষের সামনে ধমকটা না দিলেও তো পারত। পূর্ণ চিন্তিত হলো। কি করবে এখন? দুটোকে বসিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, দুজন সিরিয়াস? জি ভাই। একসাথে উত্তর এলো। পূর্ণ হাসল কিছুটা। বয়স আসলেই একটা সংখ্যা মাত্র।
ভালোবাসা বয়স মানে না, এটা প্রমাণিত। এমনকি ভালোবাসা নোংরাতেও ফুল ফুটাতে সক্ষম। এই যেমন রূপালী মেয়েটা কিছুটা খারাপ সঙ্গে জড়িত ছিল, অথচ হিমুর প্রেমে পড়ে সে সব ছেড়েছে। হয়তো এদের সাংসারিক জীবনটা শুরুতেই সমৃদ্ধ হবে না, কিন্তু ভালোবাসার কমতিও থাকবে না। পূর্ণ ভরসা দেয় দুজনকে। জানায় এদের বাসায় কথা বলবে বিয়ের জন্য। উজ্জ্বল মিনমিন করে বলে উঠে, তার দরকার নেই ভাই। কেন? দুজন অলরেডি বিয়ে করে নিয়েছে। এখন আপনি বাসরের পারমিশনটা দিন। পূর্ণর গায়ে সাদা একটা পাঞ্জাবি, ধবধবে রঙে বেশ লাগে সিনিয়র ভাই পূর্ণকে। মুগ্ধ হয় মৃত্তিকা। মনে মনে শাসায় ও নিজেকে, যদি নজর লেগে যায়। মৃত্তিকার অবস্থান ওর বাবার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। মৃন্ম হাওলাদার মেয়েকে মাত্রই মেয়ের মাথায় তেল দিয়ে সুন্দর একটা মোটা বেনি করেছেন। পূর্ণ এক পলক শ্বশুরের দিকে তাকিয়ে বলল, আব্বু এখন খেয়ে নিতেন। আমি পাশে বসছি, আপনি খেয়ে আসুন। মৃন্ম হাওলাদার কিছু বলার আগেই মৃত্তিকা আস্তে ধীরে উঠার চেষ্টা করে। মৃন্ম হাওলাদার একদম বুকে ঠেস দিয়ে যত্ন সহকারে তার মেয়েকে তুলেন। মৃত্তিকা কিছুটা রাগী স্বরেই বলে, আমি বুঝি না প্রেগন্যান্ট কি আমি নাকি তোমরা দুজন। মৃন্ম হাওলাদার মেয়ের কপালে হাত বুলিয়ে দিয়ে বলেন, চিন্তা হয় আম্মা। কেমন চিন্তা এসব? আমার চিন্তায় তুমি সব ছেড়ে দিচ্ছ বাবা, আর উনি কি করছে? এত কষ্ট করে যেই সফলতা পেল তা কেন ত্যাগ করতে হবে? আর কোন রাজনীতিবিদদের কি বাচ্চা হয় না? তারা এমন করে। পূর্ণ শুনছে কিন্তু উত্তর দিতে চায় না। মৃন্ম হাওলাদারও জানেন তার মেয়ের মুড ঠিক নেই এখন। ইদানিং একটু ছ্যান ছ্যান মেজাজে থাকে সে। কিছু বলার আগেই মিঠি খাবার হাতে রুমে ঢুকে। মৃন্ম হাওলাদার হেসে উঠে বললেন, এই তো আমার আরেক মেয়ে। খাবার নিয়ে এসেছে। মিঠি খাবারের ট্রে থেকে ফলের জুসটা মৃত্তিকাকে দিতেই মৃত্তিকা মুখ কুঁচকে ওয়াক করে উঠে। পূর্ণ আর মৃন্ম হাওলাদার দুইজনই তাড়াতাড়ি এগিয়ে আসেন। মৃত্তিকা পুনরায় চোখ কটমট করে তাকায়। পূর্ণ এবার কিছুটা ধমকে উঠে, চুপচাপ এটা ফিনিশ করুন মৃত্য। 2 দিন ধরে কি শুরু করেছেন? এটা খাবো না ওটা খাবো না। ডক্টর বলেছে না সব খেতে, তবুও এমন করার মানে কি? বাবা আছে এখানে। মৃত্তিকার তেজ কমল না। তার বাবার সামনে তাকে ধমকায়। সাহস আছে বলতে হবে। মৃত্তিকা ফুঁসে উঠে বলল, খাবো না। যান আপনি এখান থেকে। শ্বশুর বাড়ি এত কি? হ্যাঁ। পূর্ণ চোখ বড় বড় তাকালো। এই দিনই বুঝি দেখা বাকি ছিল। ওকে খোটা খেতে হলো শ্বশুর বাড়ি থাকে বলে। মনে মনে ভীষণ আফসোস হয় ওর। মিনমিন করে বলে, আমার বাবুটা আসুক আগে, সব উসুল করব। মৃন্ম হাওলাদার চুপচাপ খাচ্ছেন আর মিঠি তখনও জুস হাতে দাঁড়িয়ে। পূর্ণ শান্তভাবে এগিয়ে এসে মিঠির হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে এক হাতে মৃত্তিকার হাতটা ধরল, কিছুটা আগলে নেয়ার মতো। ভরা পেট নিয়ে মৃত্তিকা পূর্ণর উপর ভর দিয়ে ওর সাথে গেল। এতক্ষণ ওরা ছিল মৃন্ম হাওলাদারের রুমে। পূর্ণ মৃত্তিকাকে নিয়ে সোজা মৃত্তিকার রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। গ্লাসটা পাশে রেখে মৃত্তিকাকে কোলে নিয়েই বসল বিছানায়। পূর্ণ শান্ত চাহনি দিতেই মৃত্তিকা চালাকি করে ওর গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা এড়িয়ে দিয়ে অভিযোগ করল, দেখলেন আপনার বাবু কত পাজি। এসব কিন্তু আমি বলি না, ও বলে। তাই? হ্যাঁ তো আমি কখনো বলি এসব? একদমই না। বিড়ালের ছানা এখন বাঘের বাচ্চা হয়েছে না। মৃত্তিকা চোরা হাসে। পূর্ণ রুচু নাকের ডগায় চুমু দিয়ে বলে, সত্যি বলছি আমার মেজাজ বিনা কারণেই খারাপ হয়ে যায়। কোন ব্যাপার না মৃত্য। এই যে ছোট্ট শরীরটাতে আমার বাবুকে রাখছেন তাতেই হবে। কখন বের হবেন? একটু পড়ি। কিছুক্ষণ নীরবতায় কাটে। পূর্ণ গভীরভাবে আলিঙ্গন করে তার পূর্ণময়ীকে। মৃত্তিকা তখন আদুরে একটা ছানা। এই হলো পূর্ণর জ্বালা। বাঘিনীটাকে আদর দিতেই সে গোলে পানি, বেশ সময় নিয়ে পূর্ণ থামে। গভীর শ্বাস টেনে মৃত্তিকার পেট কাপড় মুক্ত করে ওর বাবুর সাথে আলাপ করে। জানায় স্বাভাবিকভাবে, বাবা, আপনি তো এসে যাবেন খুব তাড়াতাড়ি। আপনার মা সুযোগের সৎ ব্যবহার করছে। আপনি আসুন। বাবা আর বাবার ছানা মিলে শ্বশুর বাবার ছানাকে পাত্তা দিব না। ঠিক আছে। আর হ্যাঁ, বাবা আজ সব ছেড়ে দিব বাবার জান। শুধুমাত্র আপনার জন্য। বাবা আর রাজনীতি করব না। চিন্তা নেই, বেকার থাকবে না আপনার বাবা। ভার্সিটিতে জয়েন হব। কাজের পর বাকিটা সময় আপনার। ঠিক আছে। বাবা এসেই আপনাকে ভালোবাসা দিব অনেকগুলো।
মৃত্তিকা আর চোখে তাকিয়ে শুনল। এসব যে ঘুরিয়ে পেঁচিয়ে পূর্ণ ওকেই বলল তা ওর জানা আছে ঢের। পূর্ণ উঠে মৃত্তিকার কপালে দীর্ঘ এক চুম্বন করে। আদরের সহিত হাত বুলায় গালে। ঠান্ডা গলায় বলে, চিন্তা করবেন না মৃত্য। আজকে শান্তি সমাবেশ শেষ করেই পদত্যাগের ঘোষণা দিব। মৃত্তিকা ও পূর্ণকে চুমু খেল। পূর্ণ মৃত্তিকাকে জুসটুক খাইয়েই বের হলো। মৃন্ময় হাওলাদার খাবার শেষ করতেই মিঠির মা রুমে আসেন। রাগী চোখে মিঠিকে দেখেন। মৃন্ময় হাওলাদার শ্বাস ফেলে বললেন, বসো মিঠির মা, কথা আছে। উনি বসতেই মৃন্ময় হাওলাদার বলে উঠলেন, ওকে কেন মেরেছ? আপনি জানেন না, তোমার থেকে বেশি জানি। দমে যান মিঠির মা। মৃন্ময় হাওলাদার শান্ত গলায় বলেন, আমাকে তুমি অনেক বছর ধরে চিনো মিঠির মা, মৃত্তিকার মায়ের অনেক কাছের তুমি। ও কখনো গরিব বড়লোক ভেদাভেদ করেনি। তোমাকে নিজের বোন ভেবেছে। সেভাবে আমিও তোমাকে বোন ভাবি। মিঠি যে মামা ডাকে ডাকটা অবশ্যই শুধু মুখে না। ছোট থেকে তুমি মৃত্তিকার অনেক খেয়াল রেখেছ। মিঠি আমার দায়িত্ব। উজ্জ্বলকে ও ভালোবাসে। ছেলে ভালো উজ্জ্বল। আমি চিনি। পূর্ণ জানে। কি জানতে চাওয়ার? ভাই আমি সেভাবে। তুমি রাজি না থাকলে আমি উজ্জ্বলকে মানা করব। আমার ভয়, সবাই মিঠির বাবার মতো মাঝরাস্তায় হাত ছাড়ে না। যদি উজ্জ্বল কোনোদিন হাত ধরে তবে আমার মেয়েকে আমি ফিরিয়ে আনব। কেঁদে ফেলে মিঠি। বাবাহীনা বড় হওয়াটা ওর জন্য সহজ ছিল শুধুমাত্র মামা নামক মৃন্ময় হাওলাদারের জন্যই। মিঠির মা মাথা নাড়েন। সে রাজি। মৃন্ময় হাওলাদার হেসে বলেন, আম্মা সুস্থ হোক। উজ্জ্বল তো দ্বিতীয় বর্ষে। গ্র্যাজুয়েট হোক আগে, অতঃপর পারিবারিকভাবেই বিয়েটা দিব। মিঠির মা স্বস্তি পান। হঠাৎ মৃত্তিকার চিৎকার শোনা গেল। মৃন্ময় হাওলাদার ছুটে গেলেন ওই রুমে। লেবার পেইন উঠেছে বুঝতেই ওকে নিয়ে ছুটলেন হসপিটালে। এদিকে পূর্ণকে কল দিয়েও পাওয়া যাচ্ছে না। নিশ্চিত সমাবেশ চলছে। সমাবেশে যখন গাড়ি আটকে গেল তখনই মৃত্তিকা ব্যথার মাঝে চিল্লাতে থাকে, এই লোককে আমি আমার বাবু ধরতেও দিব না। অসভ্য সিনিয়র ভাই। এটা কেমন শান্তি সমাবেশ? কথায় শান্তি, শুধুই অশান্তি। মৃন্ময় হাওলাদার গাড়ি থেকে যেই না নামতে নিবেন অমনি দেখলেন পূর্ণ দৌড়ে এদিকে আসছে। হয়তো কেউ ফোন দিয়ে বলেছে। অতঃপর পাগলামি শুরু তার। হসপিটালে মোটামুটি ঝগড়া লেগে গেল। পূর্ণর মা বাবা মিলেও ওকে বুঝাতে পারছেন না। ছেলে তাদের পাগল হয়ে গিয়েছে। এদিকে মৃত্তিকা সমান তালে চেঁচিয়ে যাচ্ছে, কিছুতেই সি সেকশন করবে না ও। আর পূর্ণ, তার একটাই কথা, নরমালে হতে দিবে না। যদি ওর মৃত্যুর কিছু হয়ে যায়। মৃন্ময় হাওলাদার শুধু ঘামছেন দরদর করে। তার মেয়ে কেমন কাতরাচ্ছে। দুই হাতে মেয়েকে আগলে ধরে বসে দোয়া পড়ছেন তিনি। চোখে তার পানি। মৃত্তিকার মাথাটা বুকে নিয়ে কম্পমান গলায় ডাক্তারকে বললেন, যেটা ভালো হয় করুন। দয়া করে আমার আম্মার ব্যথাটা কমিয়ে দিন। ওনার কাতর কণ্ঠে মৃত্তিকা কিছুটা দাঁত চেপে কান্না দমিয়ে শাশুড়িকে বলে উঠে, আম্মু আপনার ছেলেকে সরান। পগল লোক একটা। আমার বাচ্চা মৃত্যু। কি হয়েছে? মৃত্তিকা এবার পূর্ণর উপর মহাবিরক্ত হয়। দুই হাতে খামচে ধরে বলে, আপনি যান এখান থেকে। একটা বার বাবু আসুক, নাকে দড়ি দিয়ে ঘুরাবে আপনাকে। মৃত্যু। বাবুর ডায়পার পাচ্ছি না। মৃত্তিকা শাশুড়ির কোলে মাথা দিয়ে ঠ্যাটার মতো শুয়ে আছে। এর মধ্যেই মৃন্ময় হাওলাদার আবার নাতনিকে চেঞ্জ করাই। 10 মিনিট যেতেই পূর্ণর গলা, মৃত্যু। বাবুর ঠান্ডা লাগছে। টুপিটা কোথায়? এবার পূর্ণর বাবা উঠে গিয়ে দিয়ে এলো। শান্তি কি তখনও মিলল? এবার ডাকতে ডাকতে বাইরে হাজির পূর্ণ। অসহায় কণ্ঠে ডাকে, মৃত্যু। বাবু খাবে। মৃত্তিকা তাকায় না। 1 ঘন্টা আগেই পূর্ণ ওকে ধমকে দিয়ে বলেছিল, আমার মেয়ে আমি দেখে নিব, আপনি যান এখান থেকে। ব্যাস, মৃত্তিকা আর রুমে যায়নি। পূর্ণ আবারও ডাকতেই মৃত্তিকা থমথমে গলায় বলল, কেউ একজন বলেছিল সে পেলে নিবে তার রাজকন্যা। পূর্ণ অসহায় ভাবে তাকায়। তার রাজকন্যা কাঁদছে। ফিডারও মুখে নিচ্ছে না। মৃত্তিকা মেয়ের কান্না শুনে টিকতে পারে না। উঠে চলে যায় রুমে। বাইরে বসা 3জন হেসে ফেলে। পূর্ণ ও বউয়ের পিছনে ছুটে। ফিড করাতেই পূর্ণর মেয়ে চুপ। একদম শান্ত। সে আসলেই একটা শান্তিপ্রিয় মেয়ে। একদম বাবার রাজকন্যা। বাবা পেলে তার মায়ের দরকার নেই। ওই খাওয়া আর একটু পরপর মায়ের ঘ্রাণ, এটা পেলেই হলো।
খাওয়া হতেই পূর্ণ মেয়েকে কোলে তুলে নেয়। কপালে চুমু খেয়ে আদুরে গলায় ডাকল, আম্মা, পেট ভরেছে। ও বাবা। পূর্ণ হেসে চুমু খায় মেয়েকে। 8 মাসের মৃন্ময়ী ও বাবাকে হাসতে দেখে হাসে। মৃন্ম হাওলাদার রুমে আসতেই পূর্ণ চোখে হাসে। মৃন্ময়ীকে ওর নানার হাতে দিয়ে বলে, ধন্যবাদ বাবা। তোমাকেও আব্বু। অতঃপর চোখে চোখে কিছু কথা আদান প্রদান করে তারা, যা কেউ জানে না। আজ পর্যন্ত পূর্ণ এবং মৃন্ম হাওলাদার বাদে কেউই জানে না কেন পূর্ণর সাথে তিনি মেয়ে এত তাড়াহুড়ো করে বিয়ে দেন। এটা তাদের ব্যক্তিগত রহস্য। মৃন্ম হাওলাদার যেতেই পূর্ণ দরজা আটকে মৃত্তিকার কাছে আসে। মৃত্তিকা হেসে ফেলে কিছুটা। সারাটা দিন ভার্সিটিতে খাটাখাটুনি করে সিনিয়র ভাই ক্লান্ত হয় না। ফিরেই মেয়ে নিয়ে উঠে পড়ে লাগে। পূর্ণ মাথা এলিয়ে দেয় মৃত্তিকার কোলে। নরম হাত দুটো টেনে নিজের গালে রাখে। শান্তি গলায় বলে, আমার জীবনের শান্তি হওয়ার জন্য ধন্যবাদ মৃত্য। এক শান্তি সমাবেশে আমাকে পুনরায় এক বুক শান্তি এনে দেওয়ার জন্য ও ধন্যবাদ। মৃত্তিকা ঝুঁকে চুমু খায় পূর্ণর খাড়া নাকে। বলে উঠে, আমাকে মৃন্ময়ী এনে দেওয়ার জন্য ধন্যবাদ যথেষ্ট নয় সিনিয়র ভাই। পূর্ণ দুষ্ট হাসে। বলে উঠে, আরেকটা লাগবে। মৃত্তিকা লজ্জা পায় না। বলে উঠে, 2-3টা লাগবে। পূর্ণ শব্দ করে হাসে। জড়িয়ে ধরে তার পূর্ণময়ীকে। তার জীবনের শেষ শান্তি সমাবেশটা ছিল পুরোটা শান্তিতে ঘেরা। মনে মনে বলে আওড়ায় পূর্ণ, আমার ছন্ন ছাড়া জীবনটাকে গোছাতে এক শান্তি সমাবেশই যথেষ্ট ছিল। প্রথম পরিচ্ছেদের সমাপ্তি। সারপ্রাইজ পর্ব। কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরে যাচ্ছে পূর্ণর। বাঁ হাতের কুনুইয়ের দিকে শার্টে তা মুছে নিল ও। এদিক ওদিক তাকিয়ে একবার খুঁজার চেষ্টা চালালো তার মৃত্যুকে। কিন্তু হায়, কথায় পূর্ণর বউ। এদিক ওদিক কোথাও নেই। এদিকে এই হাই টেম্পারেচারে পূর্ণ বের হয়েছে মেয়ে নিয়ে। একবার রাগও উঠল তার। তার কলিজার টুকরো মেয়েটা ঘুমাচ্ছে বাবার কঠিন অথচ নরম কোমল পুষ্পের ঘ্রাণ ভরা বুকটাতে। বেবি ক্যারিয়ারে সে আটকে আছে বাবার বুকে। পূর্ণর ফর্সা মুখটা লাল হয়ে এলো অনেকটা। তার অবস্থান ভার্সিটির বট গাছটার নিচে। আজ অনেক দিন পর আসা হলো এখানে। মৃত্তিকার একটা কাগজ জমা দেওয়ার কথা ছিল। সেটা দিতেই যতই ঝামেলা। দেয়ার নাম করে কোথায় যে গেল এখনো খবর নেই। এদিকে পূর্ণ কিছুটা অতীত হাতাতে হাতাতে এগিয়ে এসেছে সেই বটগাছটার নিচে। এই বটগাছটা তাদের অনেক স্মৃতির সাক্ষী। সাক্ষী এক প্রেম কাহিনী রচনার। সাক্ষী এক অদ্ভুত অনুভূতির। সাক্ষী এক নাম না জানা আকাঙ্ক্ষার। সাক্ষী কত শত অপেক্ষার। বটগাছটা আজও দাঁড়িয়ে আছে। ছায়া দিয়ে যাচ্ছে আরো কত শত প্রেমজুটিকে। পূর্ণ তার জীবনের কিছু অতীত হাতিয়ে নিল অতি দ্রুততার সাথে। রাজনৈতিক কাজে না জড়িয়েও সে যা পারছে যতটুকু পারছে তার দেশের জন্য করে যাচ্ছে। এতেই সুখ সুখ অনুভূতি হয় তার। সবচেয়ে বড় সুখ তো তার বুকে ঘুমিয়ে আপাতত। পূর্ণ এক দফায় হাতের উল্টো পিঠ শুয়ালো মেয়ের কপালে, গালে। না ঘামেনি। বাবা নামক ছায়াতে সে আরামে আছে। বট গাছটা ভালো ছায়া দেয়। পূর্ণ এক হাতে মেয়েকে কাগজ দিয়ে বাতাসও করে যাচ্ছে। যেই না পকেটে হাত দিল ফোন খুঁজতে অমনিই দেখা মিলল ওর পূর্ণময়ীর। গরমে ঘেমে নিয়ে আসছে এদিকটাতে। পূর্ণর পিপাসিত চোখ দুটো দেখল ভিন্ন কিছু। মনে হচ্ছে এটা তো তার সেই মৃত্যু যে পূর্ণর জন্য অপেক্ষা করত গরমে দাঁড়িয়ে। অধর কামড়ে হাসে পূর্ণ। নিজেও 2 পা এগিয়ে এসে হাত বাড়িয়ে ছুঁয়ে দিল ওর পূর্ণময়ীর কপাল। এইবার পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছে দিতে দিতে বলল, এতক্ষণ লাগলো? কোন ঝামেলা হয়েছে? মৃত্তিকা মেয়ের দিকে তাকিয়ে উত্তর দিল, না, লাইন বড় ছিল অনেক। ওহ। কথাটা বলেই মৃত্তিকার হাতটা মুঠোয় পুরে হাঁটা দিল পূর্ণ। হাঁটতে হাঁটতে অবশ্য পুরাতন কিছু মানুষের সাথে দেখাও হলো। ডিপার্টমেন্টের এক স্বার্থ ওকে কেবিনে নিবেই নিবে। মেয়ের দোহাই দিয়ে পূর্ণ আর গেল না সেদিকে। রাজনীতিক কোন বিষয়েই এখন তার আগ্রহ নেই। একটা সময় কম তো দৌড়ালো না এসবের পেছনে। হাঁটতে হাঁটতে গাড়ির দিকে আসতেই মৃত্তিকা পূর্ণর ধরে রাখা হাতটা ছাড়াতে ছাড়াতে বলল, একটু ছাড়ুন। মালাই আইসক্রিম খাবো। পূর্ণ চকিত দৃষ্টিতে আশপাশ দেখে নিল। পরপর মাথা নেড়ে বলে উঠল, একদম না মৃত্য। ঠান্ডা লাগবে। আপনার লাগলে মৃন্ময়ীরও ঠান্ডা লাগবে। আমার কলিজা টুকরো দুটোর ঠান্ডা লাগলে আমিও অসুস্থ হয়ে যাব, তখন কি হবে? সবাই অসুস্থ কেমন দেখাবে?
ডক্টর দেখাতে কি নিবে, তার মধ্যে বাবাকে কি উত্তর দিব? তার মেয়ে আর নাতনিকে সামলাতে পারি না আমি। এক লাইন কথার বদলে পূর্ণ যে 4-5টা লাইন গাইবে কে জানত। মৃত্তিকা বুঝল এসব হলো না খাওয়ানোর ধান্দা। আর সিনিয়র ভাই যেহেতু বলেছে তাই আর কথা বাড়িয়ে লাভ নেই। এতটুকুন তো মৃত্তিকা চিনে তার পূর্ণকে। ধোপাদপ পায়ে গাড়িতে উঠে ঠাস করে দরজা লাগিয়ে দিল মৃত্তিকা। পূর্ণর বুকে ঘুমন্ত পরিটা মৃদু কাঁপল। পূর্ণ সযত্নে তাকে আগলে নিয়ে বসল ড্রাইভিং সিটে। মনোযোগ দিল ড্রাইভিংয়ে। আপাতত বউকে ঘাটা মানেই বিপদ। অনেকদিন পর বায়না করেও উসুল করতে পারেনি। নিশ্চিত বাসায় ঢুকেই বাবাকে বিচার দিবে। তখন মৃন্ম হাওলাদার পূর্ণর বিচার না করে মৃত্তিকাকে বুঝাবে। পূর্ণ ঠোঁট কামড়ে হাসল। এমন শ্বশুর ও ভাগ্যের ব্যাপার। বাসায় ফিরেও মৃত্তিকা সোজা কিচেনে চলে গেল। শাশুড়ি ওকে হাজারবার জিজ্ঞেস করল, কি হয়েছে, কেন রেগে আছে? মৃত্তিকা উত্তর দিল না। যেই পূর্ণর মা ওকে টেনে চেয়ারে বসালো, চিবুকে হাত দিয়ে আদর করল, অমনি চোখ টলমলে করে মৃত্তিকা জানালো, বিচার দিল পূর্ণর নামে। শাশুড়ি আশ্বস্ত করলেন ওর শ্বশুরকে বলে আনিয়ে দিবে, কিন্তু মৃত্তিকা না করে দিয়েছে। পূর্ণর নিষেধ করা কোন কাজ সে করে না। হাজার রাগ হোক, অভিমান জমুক না কেন, মৃত্তিকা তার পূর্ণর কথার খেলাফ করে না। ওর শাশুড়ি মৃত্তিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। পূর্ণ রুমে কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছিল। পাশেই ছোট্ট মৃন্ময়ী হাত পা ছুঁড়ে মুখে উঙ্গাবুঙ্গা শব্দ করছে। পূর্ণর হাত কাগজে থাকলেও মেয়ের মুখে মুখে সে নিজেও কথা বলছে। বিছানামো গড়াগড়ি খেতে খেতে মৃন্ময়ী বাবার সামনে আসতেই পূর্ণ তাকে কোলে তুলে নিল। দুই হাতে বাবার চোখে মুখে থাবা বসালো ও। পূর্ণ হাসল। ছোট্ট পরি ওর বড় হচ্ছে। মৃন্ময়ীর কণ্ঠে যখন বাবা ডাকটা শোনা হয় তখন যেন সব সুখ ভর করে পূর্ণর মাঝে। আমৃত্যু সেই সুখ যত না বুকে দাফন দিয়ে রাখবে পূর্ণ। এই মা মেয়ে মিলে তার রাজ্যে রাজত্ব করে যায়। পূর্ণ সেখানে এক বাধ্য সৈনিক। মৃন্ময়ী বাবার বুকে মুখ চোখ ঘষতেই পূর্ণ বুঝল মেয়ের ক্ষুধা লেগেছে। মেয়েকে বুকে নিয়ে উঠে দাঁড়িয়ে দেখল পাশে ফিডার রাখা। পায়ে বালিশ রেখে তাতে মেয়েকে শুইয়ে দিয়ে মুখে ফিডার ধরল। অল্প ছন্দে নড়ালো পা দুটো। হাত পা ছেড়ে দিয়ে লেপ্টে গেল মৃন্ময়ী। চুক চুক শব্দ করে চুষে খেতে খেতে মাঝে মধ্যে বাবাকে ডাকল। বাবা। হ্যাঁ বাবা। এই যে আম্মা, আমার আম্মা কি খাচ্ছে? দুধ। তাই। আমার আম্মাকে কে খাওয়াচ্ছে? বাবা। আমার আম্মা কাকে বেশি ভালোবাসে? বাবা। বিজয়ের হাসি হাসল পূর্ণ। ওর আম্মা ওকে বেশি ভালোবাসে। মেয়েটা বাবাকে বেশি ভালোবাসে একথা মৃত্তিকাও জানে, তবে মোটেও স্বীকার করবে না সেটা। উল্টো ভয় দেখাবে পূর্ণকে। ভয় বলতে সেই এক জায়গাতেই আটকে পূর্ণ। মেয়েটার তার মাকে চাই। এসব খুচরা খাবারই সে বাবার হাতে খায়। বাকিটা খেতে তার মাকে লাগবেই লাগবে। ফিডার চুচতে চুচতে ঘুমালেও হঠাৎ পূর্ণ গরম অনুভব করল। বাবাকে মেয়েটা সব দিক দিয়ে ভালোবাসে। এই যে এখন ভালোবেসে গরম হিসুতে ভাসিয়ে দিল। পূর্ণ মেয়েকে চেঞ্জ করিয়ে নিজেও তার পাশে শুয়ে পড়ল। একটু গড়াগড়ি করেই মনে পড়ল তার খালি খালি লাগছে। হঠাৎ মনে পড়ল তার তো বউ নেই। কথায় তার কোকড়া চুলের অধিকারী বউটা। বাম হাত বুকে ডলে উঠে দাঁড়ালো পূর্ণ। পা বাড়ালো সোজা মায়ের রুমে। যাহা ভাবনা তাহাই সঠিক। পূর্ণর বউ ওর মায়ের কাছে ঘুমাচ্ছে। এই দৃশ্য বুঝি ওর সহ্য হয়? উহু, মোটেও না, ইহকালে তো নাই। যেই না মায়ের কাছে গিয়ে মৃত্তিকাকে ডাকবে অমনি চোখ খুলে ওর মা ধমকালো ওকে। কি চাই? বউ। কোন বউ নেই? যাও এখান থেকে। কি বউ নেই? এই যে তরতাজা বউ আমার তোমার কাছে। দাও। কাঁদিয়েছিস কেন ওকে? ঢং দেখাবি না। বের হ রুম থেকে। তোর আব্বু আসুক আজ। পূর্ণ বুঝল মা খেপেছে। হা হুতাশ করে রুম থেকে বেরল ও। ফোন বের করে কল দিল মৃন্ম হাওলাদারকে। রিসিভ হতেই পূর্ণ কল ধ্বনিতে বলা শুরু করল। আসসালামু আলাইকুম আব্বু। কেমন আছেন? আজ রাতে আসছি। বিরিয়ানি খাবো, এসে রান্না হবে একসাথে। ওয়ালাইকুম আসসালাম আব্বু। কিছু হয়েছে? যা হওয়ার। আইসক্রিম খেতে দেইনি। টনসিলটা কমেছে। না। তার মধ্যে মালাই খাবে। আমাকে জ্বালানোর পায়তারা। অল্প হাসি শোনা গেল। মৃন্ম হাওলাদার হেসে বললেন, আমার মৃন্ময়ী কি করে? ঘুম। তার আর আমার আম্মা। সেও ঘুম। ঘুম হারাম শুরু আমার।
রাতে দেখা হচ্ছে তাহলে। কল কাটলো পূর্ণ। ভর দুপুরে কোথায় যাবে এখন? পকেটে হাত গুজে দরজার সামনে যেতেই দেখলো ওর বাবার গাড়ি ঢুকলো মাত্র। পূর্ণ গটগট পায়ে গেল ওখানে। বাবা খানিক চমকালো। পূর্ণ বিরক্ত গলায় বলল, আমার বউ উদ্ধার করে দাও। কি কথায় মৃত্তিকা? তোমার বউ আটকে রেখেছে। ওর বাবা পাত্তা দিলেন না। ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, বাবা হয়ছো এখন শুধরাও। পূর্ণ চোয়াল চেপে বাবার পিছু পিছু তাদের রুমে ঢুকলো। ওর মা স্বামীকে দেখে যেই না উঠলেন, এক ঝটকায় বউ কোলে তুলে ছুটল পূর্ণ। মৃত্তিকা চেঁচিয়ে উঠল। এদিকে ওর শ্বশুর শাশুড়ি হাসছে সশব্দে। ভরদুপুরে পূর্ণর করা পাগলামিতে মৃত্তিকা গলে গেল। পূর্ণ ঢুক গিলে গরম শ্বাস ফেলল মৃত্তিকার মুখে। এতে যেন অস্থিরতা বাড়ল, বই কমল না মৃত্তিকার। বছরের পর বছর পার হলো, অথচ আজও পূর্ণর পাগলামি সহ্য করতে পারে নাও। কেমন যে লাগে মৃত্তিকা বুঝতে অক্ষম। পূর্ণ নামক সমীকরণ সে কখনোই মিলাতে পারে না। ধীরে ধীরে পূর্ণ বেসামাল হলো। মৃত্তিকা ছোট্ট করে জানালো, এই দুপুরে। পূর্ণর গাঢ় চুম্বনে কথা গলায় আটকে রইল। পূর্ণ ছেড়ে দিয়ে বলল, আপনি দুপুরে আমার, রাতে আমার, সকালেও আমার। আলোতে যেমন আমার, অন্ধকারেও ঠিক তেমনই আমার। মৃত্তিকা কথা বলল না। পূর্ণ গাঢ় স্বরে ডাকল, মৃত্যু। ফু। ডাকলেও কথা বলল না পূর্ণ, বরং ছোট ছোট আদরে ভাসিয়ে দিল তার মৃত্যুকে। গলা থেকে ওড়নাটা সরিয়ে সেখানে ছোট ছোট আদর দিতেই মৃত্তিকার শিউরে উঠা গা যেন স্বর্গে ভাসতে লাগল। মাতাল মাতাল পূর্ণ এই ভর দুপুরে তার প্রেমে মাতাল করে তুলল তার পূর্ণময়ীকে। এক ফালি ভেজা সুখে হারালো তারা। কে রইল সাক্ষী তাদের প্রেমঘন মুহূর্তের? এই সূর্য, এই রোদ, এই প্রখরতা, এই মৃদু গ্রীষ্মের দুপুরের বাতাস। দুপুরের খাবার আজ দুজন খেলো বিকেলে। পূর্ণ তার মেয়েকে আজ বেশি আদর করছে, এক কথায় মাত্রারিক্ত। মৃত্তিকা জিজ্ঞেস করতেই বলে উঠল, বাবাকে যথেষ্ট স্পেস দেয় ও? মৃত্তিকা লজ্জামাখা মুখে উঠে যেতে নিলেই পূর্ণ ওকেও নিজের খালি বুকে টেনে নিল। মৃন্ময়ী তখনও বাবার উদাম বুকে লুটোপুটি দিয়ে খেলছে। বা পাশে মৃত্তিকাও মাথা রাখল। এতেই যেন ওর চোখ উপচে পানি গড়ালো। বুকে ভেজা অনুভব হতেই পূর্ণ কিছুটা রাগ করল। মৃত্তিকা একটু উঠে পূর্ণর কপালে চুমু খেতেই ছোট্ট কণ্ঠে শোনা গেল, মাম্মা আমাতেও আমাতেও। মৃত্তিকা মেয়ের কপালে চুমু খেতেই ধাম করে বাবার বুকে আছড়ে পড়ে মৃন্ময়ী বাবার ঠোঁটে চুমু খেল। তার কণ্ঠে তখনও শোনা যাচ্ছে, বাবা। বাবা পাগল মৃন্ময়ীর বাবা পূর্ণ তার চোখ ভরে সংসার দেখে, সুখ দেখে। এসব সুখ তার। একসময়ের কঠোর পূর্ণ যত মেয়ের বয়স বাড়ছে ততই ভীতু হচ্ছে। আচ্ছা মৃন্ম হাওলাদার ও কি এই মৃত্তিকার জন্যই এতটা নরম হয়ে আছেন? সমাপ্ত। গল্প শান্তি সমাবেশ। লেখনীতে সাইয়ারা খান। অন্তিম পর্ব।